শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। যে সময়ের মধ্যে দিয়ে আমরা চলেছি তাতে জানি না এই সম্ভাষণ কতটা ঠিকঠাক হলো। তবু নানা ঘটনা আমাদের শহরে ঘটে চলে, নানা ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে শহর চলছে। গত 8ই অগস্ট রাতে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে ঘটনাটি ঘটে গেছে তা আমাদের সবাইকে নাড়িয়ে দিয়েছে বললেও কম বলা হয় না। আমাদের সবার গলার কাছে একটা কাঁটার মতো তারপর থেকেই খচখচ করছে। এমন নয় যে আমরা আমাদের স্বাভাবিক জীবনের মধ্যে নেই, আমরা হয়তো আমাদের অন্তরঙ্গ বলয়ের সময় কাটাচ্ছি, তবু এই ঘটনাটি আমাদের তাড়া করছে, আমাদের শহরকে তাড়া করছে, আমাদের শহরকে পাল্টে দিয়েছে। সেই প্রেক্ষিতেই আজ আমাদের আলোচনার আসর। আমরা আজকে সেই প্রশ্নের উত্তর খুঁজব, আমাদের শহর কি সত্যিই প্রতিবাদের শহর হয়ে উঠল? আজকে আমরা সেই প্রশ্নের জবাব খুঁজব। আমাদের শহর কি বলছে? জনতা কি সত্যিই জাগলো? যা ঘটছে তা কি সত্যি গণজাগরণ? এবং এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের সঙ্গে রয়েছেন শহরের কয়েকজন বিশিষ্ট নাগরিক। আমি একে একে আপনাদের সঙ্গে তাদের প্রথমেই পরিচয় করিয়ে দিই। মীর, উনি হচ্ছেন সঞ্চালক, অভিনেতা, স্টোরি টেলার, ওর পরিচয় সবাই জানে। সাহিত্যিক তিলোত্তমা মজুমদার, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সুকন্যা সর্বাধিকারী। আমাদের মধ্যে রয়েছেন একজন একাডেমিক রিসার্চার রিমঝিম সিংহ, এবং ওর ওর কথাও গত কয়েকদিনে আমাদের শহরের লোকজন খুব ভালোভাবে জেনে গিয়েছে। আমাদের মধ্যে রয়েছেন মানসিক স্বাস্থ্য অধিকার আন্দোলনের কর্মী রত্নাবলী রায়। এই কজন মিলে আমরা আজকে শহর কি বলছে সেই প্রশ্নের উত্তর খুঁজব। এই যে শহরের পাল্টে যাওয়া, এই বিষয়টা নিয়ে কিছুদিন আগেই আমাদের একজন অতি পরিচিত আমলার সঙ্গে কথা হচ্ছিল। তিনি অনেকটা সময় দেখেছেন পেছনে, তিনি জরুরি অবস্থা দেখেছেন, তারও আগে নকশাল আমল দেখেছেন, নন্দীগ্রাম সিঙ্গুর এ তো সেদিনের ব্যাপার দেখেওছেন। উনি খুব বেশ অবাক হয়ে বলছিলেন যে এইরকম একটা আন্দোলন, যে তার এরকম একটা অভিঘাত, এটা উনিও এরকম একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন, সেটা উনিও মনে করতে পারছেন না। তো কিভাবে এই আন্দোলনটা শুরু হলো? গত 14ই অগস্ট যখন আমরা শুনলাম, যে তার কিছুদিন আগে শুনলাম যে স্বাধীনতার ঐতিহাসিক মধ্যরাতে মেয়েরা এবং ট্রান্স কুয়ের কমিউনিটির মানুষজন তারা ডাক দিয়েছেন, রাত দখলের ডাক দিয়েছেন, রিক্লেম দ্য নাইট। আমরা জানি যে রিমঝিম সিংহ, উনি ওনার একটা ফেসবুক পোস্ট থেকে কিছুদিন আগেই ব্যাপারটা ছড়িয়ে পড়ে, এবং তারপরে সেটা যে এই রকম একটা প্রায় দাবানলের মতন, একটা ছোট্ট স্ফুলিঙ্গ দাবানলের মতন ছড়িয়ে পড়বে, এতজনকে ওইভাবে ডাক দেবে, আমরা তো ভাবতে পারিনি। এমনকি যখন সেদিন সন্ধ্যেবেলা তো আমরা আলোচনা করছিলাম যে এই এতগুলো জায়গাতে এই মুভমেন্টটা হবে, 30টা জায়গা, 40টা জায়গা, 50টা জায়গা, রাজ্য এবং রাজ্যের বাইরে, নিশ্চয়ই ব্যাপারটা ঠিক জমবে না, ফিকে হয়ে যাবে। কিন্তু তারপরে একটা আশ্চর্য ঘটনা ঘটলো। আমি জানি না রিমঝিম, এই ম্যাজিকটা কি করে সম্ভব হলো, এবং আমি তোমাকে এটা জানতে চাইছি যে এই মুভমেন্টটা, এটা কি আমরা বলতে পারি যে শুধুমাত্র হয়তো আমাদের মতন কিছু মানুষের মুভমেন্ট, এটা হয়তো যারা ব্র্যান্ডেড জামা কাপড় পরে, এই ধাঁচের মানুষজন, এটা কি তাদের মুভমেন্ট শুধুমাত্র বলা যেতে পারে? আমার কোথাও মনে হচ্ছে না যে এটা সেইভাবে বলা সম্ভব, কারণ 11 তারিখ থেকে মোটামুটি আমার নম্বর যেহেতু পোস্টারের মধ্যে ছিল, সেই কারণে বহু মানুষ রিচ আউট করেছেন, বহু মানুষ ফোন করছিলেন। তাদের মধ্যে আমি এমন কিছু মহিলার সঙ্গে কথা বলেছি যারা গ্রামের বাসিন্দা, এবং তারা আমাকে জিজ্ঞেস করছিলেন যে 11টার যেহেতু কলটা ছিল প্রথম ফেসবুক পোস্টে, বা তারপরে যে কমেন্ট হয়েছে তাতে 11টায় আসবো আমরা, 15 তারিখের গোটা রাতটা কাটাবো, রাত 12টা থেকে, সেরকম একটা কল ছিল। তারা জিজ্ঞেস করছিলেন যে তারা যেখানে থাকেন সেখানে 11টার পর থেকে তারা আর কোনো বাস বা কোনো অটো পাবেন না, কোনো যানবাহন পাবেন না, কিন্তু তারা আন্দোলনে সামিল হতে চান। তাই তারা তাদের এলাকায় 9টা থেকে 11টা রাত জেগেছিলেন, এবং 14 তারিখে তারা বাইরেই ছিলেন, তারা এই আন্দোলনের পক্ষেই দাঁড়িয়েছিলেন।
আমার মা অসুস্থ বলে আমার মাকে দেখাশোনা করেন এরকম একজন মহিলা আমার বাড়িতে আসেন। আহ, আমি ওনাকে দিদি বলেই সম্বোধন করি। উনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন যে আমিও আজকে যাচ্ছি। তো আমার কোথাও মনে হয়েছে যে হয়তো ফেসবুক যারা ব্যবহার করেন তারা আন্দোলনের ব্যাপারে আগে জানতে পেরেছেন সোশ্যাল মিডিয়ার সুবাদে, কিন্তু মুখে মুখে বহু এলাকায় বহু নারীর কাছে এই আন্দোলন পৌঁছে গেছিল এবং আমাদের জমে থাকা ক্ষোভ এবং রাগ কোথাও একসাথে মিলিত হতে পেরেছিল এই আন্দোলনের জায়গায়। সেখানে শ্রমজীবী মহিলারাও যেরকম রাস্তায় এসেছেন, তারা তাদের কথা বলেছেন, তেমন আমাদের শহরে থাকা যারা মেয়েরা, যারা মহিলারা রয়েছি, তারাও রাস্তায় এসছিলাম এবং শেষ অবধি জানতে পেরেছিলাম যে বাংলায় 300টি জায়গায় মহিলারা সংগঠিত হয়েছিলেন এই আন্দোলনের পক্ষে এবং এখনো বেরোচ্ছেন, তারা তাদের বক্তব্য 300টি রাখছেন। জায়গায়। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই আন্দোলন কোথাও শ্রেণী বিভেদকেও হয়তো অ্যাকনলেজ করেছে, কিন্তু তার জন্য এই আন্দোলনে যে মানুষ এসে ওঠেননি বা তার বক্তব্য এসে রাখতে পারেননি, এই জায়গাটি কোথাও ক্রিয়েট হয়নি, কোথাও তৈরি হয়নি। কারণ নারী হিসেবে যারাই এই ধরনের সামাজিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, প্রান্তিক লিঙ্গ যৌনতার পরিচয়ের যারা মানুষরা রয়েছেন, যারা এই ধরনের সামাজিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, বারে বারে পিতৃতান্ত্রিক মানসিকতা এবং কাঠামোর কারণে তাদের যে ধরনের নির্যাতন ফেস করতে হচ্ছে প্রত্যেক দিন, সেই জায়গায় কোথাও একতা তারা দেখতে পেয়েছিলেন। এই আন্দোলনের স্বরূপকেই তারা মনে করেছিলেন যে তাদের অধিকারের, তাদের কথা বলার একটি জায়গা। আমি আবার আসবো তোমার কাছে। আমি এবারে মীরকে জিজ্ঞেস করতে চাইছি, মীর, কি এমন ঘটলো? ধর্ষণের ঘটনা তো আমাদের রাজ্যে, আমাদের চারপাশে এর আগেও ঘটেছে। কি এমন ঘটলো যে তোমাকেও রাস্তায় নামতে হলো? এবং ধরো তোমাকে তো অনেকে চেনেন, তোমার মতন একজন মানুষ, তিনি কোনো পক্ষ নিলেও তার জাজড হবার একটা সম্ভাবনা থাকে, তিনি পক্ষ না নিলে তো না নিলেও জাজ হবার সম্ভাবনা থাকে, পক্ষ নিলেও জাজ হবার সম্ভাবনা থাকে। কিন্তু মানে হোয়াট প্রম্পটেড ইউ টু কাম ইন দ্য স্ট্রিটস, এটা তুমি কিভাবে দেখবে? রিজু, প্রথমে তো আমি এটা বলি যে আমাদের সবার লাইফে ইলাস্টিক কি জিনিস নিশ্চয়ই তার সঙ্গে সবার পরিচয় রয়েছে। এবার ইলাস্টিকের ইলাস্টিসিটিরও একটা লিমিট আছে। এই যে তুমি বললে না যে এরকম ঘটনা তো প্রথম নয়, এর আগেও ঘটেছে। হ্যাঁ, ঘটেছে, এর আগেও ঘটেছে। এবং আমি প্রায়শই দেখছি বিভিন্ন রাজনৈতিক দল তাদের মধ্যে কাদা ছোঁড়াছুটির সময় এটাই বলছেন যে আপনাদের ওই রাজ্যে বা আপনাদের ওই অঞ্চলেও তো এরকম ঘটেছিল, তখন বলেননি কেন? আমি এই মুখ আগে যারা খোলেননি আর এখন কেন খুলছেন এটা বোঝানোর জন্যই তোমাকে ইলাস্টিকের এক্সাম্পলটা দিই। কারণ একটা সময়ের পরে তুমি ওটাকে যতই টানো, একটা সময়ের শেষে ওটা ছিঁড়বেই ছিঁড়বে। এই যে Threshold-টা শহর পেরিয়ে যেটা গেল। দেখছে এই মুহূর্তে, এটা হচ্ছে আমাদের ওই ছিঁড়ে যাওয়া ইলাস্টিক। এবং ইলাস্টিক যখন টেনে আমরা ওরকম জায়গায় নিয়ে যাই না, ছাড়ি বা কারুর গায়ে গিয়ে ওটা আঘাত করে, তখন ওটা প্রচণ্ড লাগে। এটা আমরা ছোটবেলাতেও করতাম, একটা ইলাস্টিক ধরে একটা দিক শক্ত করে অন্য দিকটা টেনে ছেড়ে দিতাম। এরকম আমরা ছোটবেলায় অনেকবার করেছি, খেলেছি কাউকে কষ্ট দেওয়ার জন্য। আজকে সেই সমবেত কষ্টটা আমরা সবাই মিলে পাই। আমার মেয়ে গত সপ্তাহেই দিল্লি চলে গেল, কয়েক মাস ছিল, তার আগে 6 মাস ফ্রান্সে ছিল। 6 মাস ফ্রান্সে কাটিয়ে যখন ও ফিরল, খুশি ছিলাম আমরা। এবং প্রায়শই মেয়েকে বলতাম যে একদিন না একদিন আমরা এর মধ্যে সময় বের করে সিনেমা দেখতে যাব, কোথাও খেতে যাব। কিন্তু এটা আনফর্চুনেটলি আমার করা হয়ে ওঠে। একটা প্ল্যান হচ্ছিল যে 15ই অগস্ট আমরা যেতে পারি, তারও আগে একটা দিক হয়েছে। ফাইনালি ও গত রোববার চলে গেল। সেই মেয়ে যাওয়ার আগে ও আমাকে এইটুকুই বলল যে তুমি আর মা তো খুব ভয় পেতে যে আমি দিল্লি চলে যাচ্ছি পড়াশোনা করার জন্য, তোমরা আমাকে সাবধান করতে। নির্ভয়া যখন হয়, গোটা বিষয়টা যখন হয়, তখন ওর বয়স 9, জানি না তখন কি বুঝে উঠেছিল, কিন্তু এবার তো স্পষ্ট বুঝতে পারছে। মাঝে আরো অনেক কিছু ঘটেছে যেগুলো ও বুঝতে পেরেছে। এই ঘটনাটা আমাকে খুব নাড়িয়ে দেয় যে ও আমাকে প্রশ্ন করছে লিটারালি, অ্যান্ড ইটস নট ইভেন আ ডিরেক্ট কোয়েশ্চেন, ওই কথা চলে হচ্ছে যে আগে তো তোমরা দুজন আমাকে সাবধান করতে যে অমুক জায়গায় চলে যাবি না, ওটা কিন্তু দিল্লি কলকাতা নয়। আর এখন দেখো আমাদের নিজেদেরই কিছু।
দোষারোপের মতো বলেনি, কিন্তু কিন্তু আমার শুনে মনে হয়েছে হুম আমি নিতে পারছি না বিষয়টা। আমি প্রত্যেকবারও যখনই যায় এখান থেকে, গত 3 বছরে অজস্রবার এমন হয়েছে, বাড়ি এসছে তারপর কলেজ ফিরে গেছে, আমার সত্যি ভয় লাগতো, কারণ ও দিল্লিতে আছে। এবার আমার রিলিভড লাগছে, কারণ এই সমস্ত নেগেটিভিটি যা কিছু রয়েছে এই মুহূর্তে, আমার কোথাও একটা মনে হচ্ছে ও ওখানে আছে বেটার। প্রতিবাদ ও করছে, খারাপ ওরও লাগছে, কিন্তু ওই আমার সন্তান এই শহরে আছে আর এই সমস্ত কিছু ঘটছে চোখের সামনে দেখছে। আমি এটা বলতে পারি তোমায় রিজু, আজকে আমার পাশে তিলোত্তমা দিদি বসে আছেন, সুকন্যা, রিমঝিম, রত্নাবলীদি। আই ফিল ভেরি ইনফিরিয়ার টু দিস উইমেন। পুরুষ হিসেবে কোথাও একটা লজ্জা হচ্ছে, মহিলাদের সঙ্গে চোখ মিলিয়ে কথা বলতে পারছি না। আমার স্ত্রী একজন ডাক্তার, দ্যাট অ্যাডস আ লট মোর টু দিস। মানুষের ওই ধৈর্যের বাঁধটা ছিঁড়ে গেছে বলেই, ভেঙে গেছে বলেই তারা আজকে এইভাবে স্বতঃস্ফূর্তভাবে, তুমি একটু আগে বলছিলে না, স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দল যখন বন্ধ ডাকে, আর যখন হিংসা হয়, ঝামেলা হয়, বাস জ্বালিয়ে দেওয়া হয়, জোর করে মানুষকে কাজে যেতে আটকে দেওয়া হয়, সেই সময় তারা ওই সন্ধ্যের দিকে, 12 ঘন্টা হলে তো আবার সন্ধ্যে 6টার পর একটা প্রেস কনফারেন্স হয় ম্যান্ডেটরি, তখন তারা সেটাতে বলেন। আজকে দেখলেন তো মানুষ কিভাবে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিলেন বান্ধে, অথচ সারাদিন ধরে নাটকটা দেখেছে সবাই। এইটা যেটা আজকে এই শহর দেখছে, দিস ইজ অথেন্টিক জেনুইন আইএসআই ছাপ দেওয়া স্বতঃস্ফূর্ত। সেটাই। এবং তুমি ঠিকই বললে যে অবশ্যই পুরুষ হিসেবে আমরা সবাই একটা গ্লানি তো বহন করছি অবশ্যই, আমাদের চারপাশে যে ঘটনা ঘটে গিয়েছে। এবং মীর, তুমি তোমার মেয়ের কথা বললে, আমি কিছুদিন আগে এই ঘটনার পরেতে আমার ভাঙড়ের একটি মেয়ের সঙ্গে পরিচয় হয়েছিল। সে কিছুদিন হলো, সে একটা সময় সিকিউরিটি গার্ডের কাজ করত, সে পোলের হাটে নেমেছে। এরকম অদ্ভুত বিভিন্ন ক্রস সেকশনের মানে মানুষজনকে নামতে দেখেছি। এবং অবশ্যই মেয়েরা এই মুভমেন্টটার নেতৃত্ব দিচ্ছেন এবং দেওয়াটা উচিত। মেয়েরা এবং প্রান্তিক যৌনতার মানুষজন তারা নেতৃত্ব দিচ্ছেন এবং সেটাই অভিপ্রেত। তো এই যে একটা মানে খুবই বিরল একটি মুভমেন্ট, এই প্রসঙ্গে আমি সুকন্যার কাছ থেকে জানতে চাইব যে এরকম একটি এই আন্দোলনটার যেই চরিত্র কোনো রাজনৈতিক দল ডাকেনি, একটা স্বতঃস্ফূর্তভাবে হয়তো রিমঝিমের একটি পোস্ট থেকেই সেই স্ফুলিঙ্গ ছড়িয়েছিল, এরকমভাবে একটা মুভমেন্ট দানা বাঁধলো। এটাকে কিভাবে ব্যাখ্যা করা যায়? হ্যাঁ, এখন এই স্বতঃস্ফূর্ত শব্দটা নিয়ে আমি ভাবছিলাম। আপনি বললেন, মীর বললেন, স্বতঃস্ফূর্ত তো বটেই, কিন্তু এর একটা উৎসও ছিল। যে উৎসটার কথা, যেটা ইলাস্টিসিটির প্রসঙ্গে মীর বললেন, আমি একটু অন্যভাবেও ভাবছিলাম যে এমন তো নয় যে এমন মর্মান্তিক ঘটনা আগে ঘটেনি, ঘটেছে, কিন্তু 8ই অগস্ট রাত্রের স্থান কাল বিচার করলে ঘটনা নজিরবিহীন। এবং তারপর থেকে সারা রাজ্য জুড়ে যে ধরনের প্রতিক্রিয়া আমরা দেখছি, সে দৃষ্টান্তও আগে দেখা যায়নি। এখন এটা কেন হচ্ছে, কিভাবে হলো? রাগ বলবো, রাগ আর ক্রোধ হয়তো প্রতিশব্দ, কিন্তু তার মধ্যে তফাৎ আমি একটা করছি। কারণ রাগের সাথে মিশেছে হতাশা, প্রতারণার মনোভাব, খুব প্রতারিত বোধ করা, বিশ্বাস ভেঙে যাওয়া। এই জায়গাটা থেকে আমার যে দৃশ্যটা চোখের সামনে ভাসছে খালি, সেটা হচ্ছে একটা খুব বড় জঙ্গলে অনেক শুকনো পাতা পড়ে আছে এবং একটা দেশলাই কাঠি সেখানে জ্বলল। এই যে শুকিয়ে যাওয়াটা, এটা কিন্তু বহু দিনের, কাজেই স্বতঃস্ফূর্ততা এই মুহূর্তের, কিন্তু তার কন্ডিশনটা অনেক পুরনো। কবে কিভাবে তার শুরু হয়েছে আমরা জানি না, কিন্তু শুরু হয়েছে এবং এত গভীরে দানা বেঁধেছে। এটা জেন্ডার জাস্টিসের বিষয় তো বটেই, কিন্তু শুধু নয়, শুধু জাস্টিসের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এত মানুষের এত রকমের ক্ষোভ এক জায়গায় আসতে পেরেছে, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, যেটা এরকম জনজাগরণ, যেটাকে আমরা ভাবছি জাগরণ বলবো না, এটা নিয়ে যে আলোচনা আজকেও আমরা করব, সেখানেও একটা জিনিস হয় যে জাগরণ বললেই লোকে ভাবে এটা তো আজকের কথা, 10 দিন যাবে, 20 দিন যাবে, তারপর মানুষ ভুলে যাবে, এটাই স্বাভাবিক। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে অভ্যাস সত্যি তো মানুষ অভ্যাসের দাস।
গরম বেড়েছে, অভ্যস্ত হয়েছি, রাস্তায় পলিউশন বেড়েছে, নোংরা বেড়েছে, মানুষের অসততা বেড়েছে, অসহিষ্ণুতা বেড়েছে, আমরা সমস্ত কিছুর প্রতি অভ্যস্ত হয়ে যাচ্ছি। কিন্তু গরম বাড়াটাকে আমরা সহ্য করতে পারি, কিন্তু গায়ে ছ্যাঁকা লাগলে সহ্য করা যায় না, বা হাতে একটা কাঁটা বিঁধে গেলে আমরা সহ্য করতে পারি না, সেটা যন্ত্রণা। এই যন্ত্রণা কিন্তু তার একটা আকস্মিকতা আছে, যেটা স্বতঃস্ফূর্ত বলতে পারি, যা বলতে পারি। এই আকস্মিকতা, এই যে যন্ত্রণা, আমার মনে হয় এই ধরনের ঘটনায় মানুষ সেই যন্ত্রণা বোধের একটা স্মৃতি ফেরত পেয়েছে। এখান থেকে প্রশ্নটা তখন আমার কাছে, আমি ভাবছিলাম আজকে যে এই যে যন্ত্রণা, এটা একটা কালেকটিভ যন্ত্রণা, কালেকটিভ পেন। এই যন্ত্রণাটাকে যত্ন নিয়ে ধরে রাখতে হবে মানে এটা কোনো সচেষ্ট বিষয় নয়। যন্ত্রণা থাকবে, এবং এই যন্ত্রণার যত্ন ঠিক কিভাবে নেব, সেখানে মানে কেউ বলতেই পারেন যন্ত্রণা তো কি, তো ব্যান্ডেজের পর ব্যান্ডেজ বাঁধতে থাকবে, মানে মানুষ বোঝাবে, বিভিন্ন পলিটিক্যাল পার্টি বোঝাবে, কিন্তু যতই ব্যান্ডেজেতে পড়ুক, প্রত্যেকটা নতুন আঘাত সেই পুরনো ব্যথাই তার মধ্যে দিয়ে সাড়া দেবে। বারবার এটা হলেও, যতই এটা ধামাচাপা পড়ুক, আবার এটা উঠতে থাকবে। এটা আমার একটা খুব স্ট্রং ফিলিং হচ্ছে এইবারের পর। এবং শেষ কথা যেটা বলবো, যে একটাই জায়গা আমার মনে হয়েছে যে, মানে যেটা আপনি প্রশ্নটা করলেন যে ক্যারেক্টারাইজ কিভাবে করবো, এটাকে কিভাবে ভাববো, সেখানে আজকে দাঁড়িয়ে আমি একটু যদি কালকের কথাটাও ভাবি, আগামীকালের কথা, সেখানে আরেকটা কথাও আমার মনে হচ্ছে যে উই ওয়ান্ট জাস্টিস, যেটা মানে আগুনের মতো একটা স্লোগান হয়েছে, এবং অফকোর্স উই ওয়ান্ট জাস্টিস, উই মাস্ট গেট জাস্টিস, কিন্তু তার সাথে সাথে ডেমোক্রেসির তো দুটো স্তম্ভ, একটা হচ্ছে অফকোর্স স্টেটের থেকে প্রোটেকশন চাওয়া বা জাস্টিস চাওয়াটা আমাদের অধিকার, অবশ্য অধিকার, কিন্তু তার সাথে সাথে দ্বিতীয় স্তম্ভটা হচ্ছে রাইটের সাথে রেসপন্সিবিলিটি, দায়িত্ববোধ। আমার মনে হয় ডেমোক্রেসির এই যে নৈতিক কাঠামোটা, ধরুন সহজ কিছু জিনিস, শ্রদ্ধা, দয়া, সততা, শ্রম, আমরা নিজেরাও কিন্তু আজ বেশ কিছু দিন হলো, বছর হলো, কিভাবে সময় গণনা করব তার জানি না, নিজেরাও অনেকটা সরে সরে এসেছি, যে কারণে এই যে উত্তাপ যেটা দেখা দিচ্ছে, এটা কিন্তু নিজেদের প্রতিও একটা রাগ। আমার মনে হয় যে কি করছিলাম এতদিন আমরা, অন্যায় যে করে, অন্যায় যে সহে, তবঘৃণা তারে যেন তৃণসম দহে, সেটা নিজেদের প্রতি, তবঘৃণা মানে নিজেদেরও। আমার মনে হয়েছে যে আমাদের নিজেদেরও সহ্যের সীমা বা ইলাস্টিসিটি, যেটা নিজেদের প্রতিও খুব বড় রকম প্রশ্ন তুলেছে, সেই জন্যেও মানুষ এসছে, আর নয়, আর পারছি না। এবং এই দুই স্তম্ভ এক জায়গায় থাকলে, উই ওয়ান্ট জাস্টিস, উই নিড জাস্টিস, উই মাস্ট গেট জাস্টিস, উই মাস্ট বি জাস্ট, এই প্রত্যেকটা জিনিস একসাথে হতে পারলে আমার মনে হয় এই যেটাকে আমরা আজকের তাপ বলবো বা আগুন বলবো, সেটা আমরা একটা ধিমে আঁচে নিজেদের মধ্যে জ্বালিয়ে রাখতে পারবো আরো অনেক দিন। মানে একটা পুঞ্জীভূত ক্ষোভ, সেটা প্রায় মানে লাভার মতো এখন বেরিয়ে আসছে সেটা। কিন্তু আমাদের সমাজে তো অনেক বিভাজন এর পরেও রয়েছে, আমরা অনেক মানুষ এক হয়েছি, কিন্তু তারপরেও আমাদের মধ্যে তো অনেক বিভাজন রয়েছে রত্নাবলীদি। এবং আমরা এখনো একটা দেখতে পাচ্ছি যে এটা একটা রাজনৈতিক চাপানুতরের জায়গা তৈরি হচ্ছে। এটা কি সে কখনো সেটা তৃণমূল বনাম বিজেপি হতে পারে, বিজেপি বনাম যে বাম কংগ্রেস অন্য দল হতে পারে, বা আরো দেখতে পাচ্ছি যে পুলিশের লোকজন, তাদের প্রতি যে সমাজের একটা একাংশের, একটা বড় অংশের একটা অনাস্থা, তাদের পুলিশের লোকজন তারা খুবই সেটাকে কিছুটা পার্সোনালি নিয়েছে বিষয়টাকে। এটা পুলিশ বনাম সাধারণ নাগরিক, এটা এরকম সরকার পক্ষ বনাম সাধারণ মানুষ, অনেকগুলো পক্ষ দেখতে পাচ্ছি, অনেকগুলো বনাম দেখতে পাচ্ছি, এবং একটা ফাটলও তৈরি হচ্ছে। তো এটাকে তুমি কিভাবে দেখবে ব্যাপারটাকে? রিজু, এই বিভাজনটা কোথায় হচ্ছে, আমরা কোথায় দেখছি? কারণ আমি, রিমঝিম, মীর, আমরা যারা রাস্তায় আছি, তারা কিন্তু সেই বিভাজনটা কোথাও দেখছি না। এই বিভাজনটা নিশ্চয়ই আছে আমাদের মনে, আমরা সবাইকে জাজ করি, তুমি যেটা দিয়ে মীরকে শুরু করলে, আমরা জাজ করি, আমাদের মনে হায়ারার্কি আছে, কিন্তু আমাদের এই যে বিচার চাওয়া,
এই এই মেয়েটির প্রতি জাস্ট হওয়া, এটাই তো একটা বড় রাজনীতি, এবং এই রাজনীতির একটা বৃহত্তর পরিসর আছে। সেখানে দলীয় রাজনীতির জায়গা অত্যন্ত সংকীর্ণ। আর সত্যি সত্যি কি রাগের কোনো বিভাজন হয়? সত্যি সত্যি ক্ষোভের কোনো বিভাজন হয়? সত্যি সত্যি ক্রোধের কোনো বিভাজন হয়? কারণ এই ঘটনাটি আগেও যারা বললেন, আমি তাদের সাথে একমত, যে এই ঘটনাটি কিন্তু একদিনে তো এতটা ক্ষোভ আসেনি। এই যখন আমরা শুনি যে এটা একটা ছোট্ট ঘটনা, যখন আমরা শুনি এটা তুচ্ছ ঘটনা, যখন আমরা শুনি ও এগুলো ষড়যন্ত্র, তার মধ্যে যে ট্রিভিয়ালাইজেশন আছে, সেই ট্রিভিয়ালাইজেশনের কারণে যে একটু 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 করে যে জমা হয় আমাদের মধ্যে রাগ, এটা তার প্রকাশ। এবং কোথাও তো প্রতিকার হয়নি, এবং এই প্রতিকার যে হয়নি সেটার ওপরে দাঁড়িয়ে তো কোনো বিভাজন হয় না, এবং সেই প্রতিকার হয়নি বলেই তো কোথাও আমাদের মনে হচ্ছে যে এই ধরনের নির্যাতন, খুন, মর্মান্তিক ঘটনা করে পার পেয়ে যাওয়া যায়। সুতরাং এখানে আমি একটাই পক্ষ দেখছি, সেটা হলো বিচারের পক্ষ। আমি একটাই পক্ষ দেখছি যে এই ঘটনা যেন আর না ঘটে, এবং এটা একটা আমাদের রাজনৈতিক অবস্থান। ঠিকই, তুমি যে ট্রিভিয়ালাইজ করার কথা বললে, আমার মনে পড়ছে 12 বছর আগে কাটোয়ায় এক মহিলা তার মেয়েকে গান পয়েন্টে রেখে ট্রেন থেকে তাদের নামানো হয়েছিল, এবং তার মেয়েকে গান পয়েন্টে রেখে ভদ্রমহিলাকে ধর্ষণ করা হয়। আমি ওদের বাড়িতে গিয়েছিলাম, তার 4 বছর বাদে বাড়িতে গিয়েছিলাম। তখন অলরেডি লোয়ার কোর্টে কেসটা, রাজ্য সরকার যারা মেয়েটির হয়ে কেসটা লড়েছিল তারা হেরে বসে আছে, এবং তারা কোর্টে ধর্ষণ প্রমাণই করতে পারেনি। এবং মেয়েটি, সেই ভদ্রমহিলা, তিনি একেবারে তিনি সেলাই করতেন, তিনি সেলাইয়ের কাজের সূত্রে তিনি কাটোয়া থেকে যাতায়াত করতেন, বীরভূমে যেতেন, বর্ধমানের অন্যত্র যেতেন। তিনি একেবারে ইমোবাইল হয়ে গিয়েছেন, তার পায়ে অদৃশ্য বেড়ি পরিয়ে দেওয়া হয়েছে। আমারও এক্ষুনি এই যে বারবার ঘটনাগুলো ঘটছে, আরজিকরের ঘটনা, এগুলো তো এইসব স্মৃতিগুলো চারপাশে সবারই এগুলো হচ্ছে, আমাদের চারপাশে যেগুলো ঘটেছে এই স্মৃতিগুলো ফিরিয়ে আনছে। আমি তিলোত্তমাদির কাছে জানতে চাইবো যে এই পরিস্থিতিতে আমরা যে জাস্টিস চাইছি, আমরা কার কাছে জাস্টিস চাইবো? এবং এটা তো শুধু আমাদের রাজ্যের ব্যাপার নয়, গোটা দেশ জুড়ে যে বিভিন্ন যে প্রধান যে দলগুলো, তাদের ধর্ষণ নিয়ে, তাদের মেয়েদের বিষয়ে যে মানসিকতা, আমরা মানে এই জাস্টিসটা কাদের কাছে আমরা চাইবো? এটা কি শুধু মানে এই একটা ঘটনা, এটার বিচার হবে বা দোষীরা ধরা পড়বে, আমরা কার কাছে জাস্টিসটা চাইবো? এটা তিলোত্তমাদের কাছে জানতে চাইছি। এক কথায় বলতে গেলে আমরা জাস্টিস চাইবো আমাদেরই কাছে। তার কারণ আমাদের সামগ্রিকভাবে যদি তুমি সমাজটাকে দেখতে চাও, বা তোমাকে দেখতেই হবে শেষ অবধি, তুমি যদি রাষ্ট্রের গঠন এবং রাষ্ট্রে যারা আজকে আছেন, যারা কাল আসবেন, যারা আগে ছিলেন, সমস্ত ব্যাপারটাকে যদি একাকার করে দেখো, তাহলে তুমি দেখতে পাবে যে আমরাই কোথাও একটা নিয়ন্ত্রক এবং আমরাই কোথাও একটা নিয়ন্ত্রিতের ভূমিকায় রয়েছি। সুতরাং আমরা যখন জাস্টিস চাইব, তখন আমরা আমাদের এই সমাজের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে সামাজিক দায়িত্ব অর্পণ করা হয়েছে, নৈতিক দায়িত্ব অর্পণ করা হয়েছে, তাদের কাছেই আমরা জাস্টিস চাইব। যেমন এই মুহূর্তে আমরা পুলিশকে আমরা অভিযুক্ত করছি, কোথাও আমাদের মনে হচ্ছে যে তারা তাদের দায়িত্ব সম্পূর্ণ পালন করেননি এই ঘটনার ক্ষেত্রে। তো এই যে পুলিশকে আমরা সমালোচনা করছি, আমরা কোথাও একটা অবিশ্বাসের জায়গাতে নিয়ে যাচ্ছি। পলিটিক্সের কথা তো আমি ছেড়েই দিচ্ছি। তো এই পুলিশের ভেতরে যারা রয়েছেন, যারা এই কাজটা করছেন, অর্থাৎ আরক্ষা বিভাগে যারা কাজটা করছেন, তারা তো আমরা তো অস্বীকার করতে পারি না, আমাদেরই কারোর বন্ধু, কারোর ভাই, কারোর বোন এই দপ্তরে রয়েছেন এবং তারা কাজ করছেন। তাহলে আমরাই আসলে আমাদের দায়িত্ববোধ থেকে কোথাও সরে যাচ্ছি, যেটা আমি ওনার সাথে একমত।
যে দায়িত্ববোধ থেকে সরে যাওয়ার একটা প্রতিফলন সেই সব প্রতিষ্ঠানের ওপরে বড় হয়ে পড়ছে, যেই সব প্রতিষ্ঠানের হাতে ক্ষমতাটা অনেক বেশি, এবং সেই ক্ষমতাটা হচ্ছে ঠিক ঠিক মতো দায়িত্বটা পালন করার ক্ষমতা, এবং ঠিক ঠিক মতো দায়িত্বটা পালন না করারও ক্ষমতা। যখন তারা সেইগুলো পালন করছেন না, তখন যারা আমরা সেই ক্ষমতার ভেতরে নেই, প্রত্যক্ষভাবে নেই, আমরা মনে করছি যে আমরা বঞ্চিত হচ্ছি, আমরা প্রতারিত হচ্ছি, আমরা একে অন্যের ক্ষমতার দ্বারা শোষিত হচ্ছি। অর্থাৎ আমরাই আমাদের মধ্যে কাউকেই বাদ দিতে পারি না এইভাবে, যে যখন আমরা সমাজের প্রত্যেকটি কোষকে, মানে এটা অনেকটা মৌচাকের মতো, যে একটা অসংখ্য কোষ মিলে একটা মৌচাক, এবং সেই মৌচাকের প্রত্যেকটি কোষের তার নিজস্ব দায়িত্ব আছে, মধুর পরিমাণ আছে। যে শ্রমিক মৌমাছিটি সেই কোষের মধ্যে অবস্থান করছে, তার একটা ভূমিকা আছে যে সে বাইরে গিয়ে কতটা মধু সংগ্রহ করে আনবে। তো আমরা যখন এইভাবে বিচার করতে শুরু করব, তখন শেষ পর্যন্ত কাঁটা ছেঁড়াটা প্রতিটি নাগরিকের মাথা পেতে নিতে হবে। ঠিক যেই রকমভাবে রাষ্ট্র যদি ঋণ করে অন্য দেশের থেকে, আমরা জন্ম মাত্রই সেই ঋণের ভাগ নিয়ে জন্মাই। সুতরাং এই যে ধরনের যেগুলো আমরা সহ্য করে আসছি, বা আমাদের মধ্যে একটা শ্রেণী চেতনা কাজ করছে, যেটা আমরা হয়তো সরাসরি এই মুহূর্তে মুখে স্বীকার করব না যে না, আমরা ততটা শ্রেণী সচেতন আমরা নিজেকে মনে করছি না, বা আমরা তো দেখছি সব শ্রেণী মিশেই যাচ্ছে এই ধরনের যে সমাবেশ হচ্ছে বা মিছিল হচ্ছে তার মধ্যে। কিন্তু একটু যদি নিজের কাছে সৎ হই, আমি অন্তত বলবো যে আমি যদি নিজের কাছে সৎ হতে চাই, তাহলে আমার কোথাও একটা মনে হচ্ছে যে এই যে আরজি করের একটি মর্মান্তিক এবং অত্যন্ত মানে চূড়ান্তভাবে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটলো, এই ঘটনাটি আমরা যারা সকালবেলায় উঠে খবরের কাগজ পড়তে অভ্যস্ত, এবং আমরা যারা টিভিতে খবর দেখতে অভ্যস্ত, এই যে ক্লাসটা, অর্থাৎ মধ্যবিত্ত এবং একটু নিম্ন মধ্যবিত্ত, এই যে শ্রেণী, এই শ্রেণীকে সরাসরি আঘাত করেছে। তার কারণ হচ্ছে যে এই শ্রেণী ঠিক যেই পরিস্থিতির মধ্যে নিজেকে নিরাপদ ভাবতে বাধ্য, আঘাতটা সেইখানে এসেছে। যে মেয়েটি এখানে নির্যাতিতা, যে মেয়েটিকে হত্যা করা হয়েছে, সেই মেয়েটিও ঠিক এই শ্রেণী থেকে উঠে এসেছেন। অর্থাৎ আমরা সরাসরি কোথাও তার সঙ্গে নিজেদের, এবং লক্ষ্য করলে দেখা যাবে যে মিছিলে যারা আসছেন হাজার হাজার সাধারণ মানুষ, তাদের মধ্যে অধিকাংশই বলছেন আমারও ঘরে মেয়ে আছে, আমারও ঘরে বোন আছে, তো কোথাও আমার ঘরে মেয়ে এবং বোন যদি থাকে তখন আমি সেটা রিলেট করতে পারি, অথবা আমি নিজে মহিলা, আমি রিলেট করতে পারি। কিন্তু সবাই তা নাও করতে পারে। এই শ্রেণী চেতনাটা কাজ করে, কোথায় ঘটনাটা ঘটছে তার উপরে নির্ভর করে যে কাদের এই ঘটনা আঘাত কতটা দেবে। এবং কাজের জায়গা মানে তো একটা সেফেস্ট প্লেস, আমাদের কাজের জায়গা তো একেবারে একটা সেফেস্ট প্লেস। সেখানে যদি এরকম একটা ঘটনা ঘটে, তা তার একটা আউটরেজ তো এইরকম হওয়াটাই তো স্বাভাবিক। রত্নবলীদি কিছু বলতে চাইছিলেন? আমি একটা জায়গায় ওনার সাথে একমত যে যেভাবে মধ্যবিত্ত বাঙালি রাস্তায় নেমেছে সেটা আনপ্রেসিডেন্টেড। কারণ এরকম অনেক মানুষকে আমরা হাঁটতে দেখেছি যারা কোনোদিন বাড়ি থেকে বেরোননি, কারণ তারা কোথাও আইডেন্টিফাই করেছেন। কিন্তু পাশাপাশি এটাও সত্য যে যারা অসংগঠিত শ্রমিক শ্রেণী আছেন, তারাও কিন্তু ঘটনাটার সঙ্গে আইডেন্টিফাই করেছেন। সেই মিছিলও আমরা দেখছি, সেখানেও কিন্তু তারা পায়ে পা মিলিয়ে এগিয়ে এসেছেন। তাদের আর্টিকুলেশন হয়তো আমাদের মতো নয়, কিন্তু কোথাও যে এমপ্যাথি ডেফিসিট আছে সেটা নয়। তারা নিজেদের মতন করে মিছিল সমাবেশ সংগঠিত করেছেন, তারা নিজেদের এলাকায় তারা হেঁটেছেন। এরকম অনেক ছবি রিমঝিমের কাছে এসে পৌঁছেছে, আমাদের কাছে এসে পৌঁছেছে। আমাদেরই সহকর্মী পুরুলিয়ার প্রত্যন্ত জায়গায় কাজ করেন, তারা ওখানে একটা সমাবেশ করেছেন। সুতরাং মানে শ্রেণী চেতনার বিষয়টা রয়েছে, কিন্তু তৎসত্ত্বেও এই ঘটনা সবাইকে স্পর্শ করে গেছে বলে আমার নিজের মনে হয়।
কিন্তু এত কিছুর মধ্যেও আমরা আশা করছি যে একটা সদর্থক বদল ঘটবে, কিন্তু তারপরে তো কিছু উদ্ভট উদ্ভট ঘটনা ঘটছে। আমি উদ্ভটই বলবো। আমরা শুনলাম যে এর প্রতিকার যখন খোঁজা হচ্ছে, আমরা শুনলাম যে মেয়েদের নাইট ডিউটি পারলে প্রায় বন্ধ করে দাও। এটা কি আমি রিমঝিমকে আমি জিজ্ঞেস করছি, এটা কি প্রায় এক ধরনের সেই ধর্ষণ সংস্কৃতিকে প্রায় নর্মালাইজ করার চেষ্টা? এটা যে মানে মানে মেয়েদের ঘিরে সমস্যা হচ্ছে, মেয়েদের নাইট ডিউটিটাই বন্ধ করে দাও, এটার জন্য কি তোমরা মানে চেয়েছিলে, এইভাবে রাত দখল করার কথা ভেবেছিলে? সব থেকে বড় বিষয় হচ্ছে, যদি রাত দখল আন্দোলনের পরে এই প্রেস রিলিজ বার করা হয়, সেখানে রাত দখল কথা দুটির মানেই হয়তো সরকার কোথাও বুঝতে পারেনি বলে আমাদের ধরে নিতে হচ্ছে। কারণ আমরা প্রথম থেকেই যারাই বন্ধুরা নেমেছিলাম, যারাই রাস্তায় সেদিন রাত দখলের আন্দোলনে সামিল হয়েছিলাম, তারা সবাই নানান ধরনের দাবি করেছি, কিন্তু সেই দাবি এই সপক্ষে ছিল যে আমরা রাত্রেবেলা আমাদের কাজের কারণে বেরোই, সেখানে আমরা আমাদের সুরক্ষা নিশ্চিত চাইছি। আমরা চাইছি না যে প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা মিনিটে আমাদের ভাবতে হবে যে আমাদের সাথে এই ইনসিডেন্ট কোনো ধরনের ভাবে ঘটে যেতে পারে কি না। আজকে মহিলা হয়ে যারাই আমরা রাস্তায় আসি, যে ধরনেরই জায়গায় আমরা কাজ করতে যাই, আমার মনে হয় অনেকের সঙ্গে কথা বলেই আমি এটা শুনতে পেয়েছি যে প্রত্যেক সময় মনে হয় এবং মাথায় এই প্রশ্নটা চলে যে আমি কি হ্যারাস হচ্ছি, আমি কি আসলে এমন কোনো জায়গায় রয়েছি যেখানে আমার উপরে কোনো নির্যাতনের কোনো বিষয় ঘটছে। এই প্রশ্নটাও সবসময় মাথায় চলে। এই ধরনের পরিস্থিতিতে যদি প্রেস রিলিজে বলা হয় যে মহিলাদের নাইট ডিউটি না দিলেই হয়, একটি রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার সময় সেটি খুবই আনফর্চুনেট একটি প্রেস রিলিজ, প্রথমত সেইটা ভাবতে হয়। এবং বাকি রাত্রিরের সাথীর কথা বলুন বা বাকি যা কিছু ওখানে লেখা হয়েছিল, ইমপ্লিমেন্টেশনের কোনো ধরনের কোনো ডিটেল সেখানে কিন্তু দেওয়া নেই। রাত্রিরের সাথী আসলে কারা হবেন, কারণ নানান জায়গায় যখন গুন্ডা বাহিনী বলে আমরা অনেককে মিডিয়ার মধ্যে দেখতে পাচ্ছি, তারাও কিন্তু মানে তাদেরকে দেখে পুলিশ পালিয়ে যাচ্ছেন, যাদের কিন্তু ট্রেনিং দেওয়া হচ্ছে এবং তাদেরকে আমাদের সুরক্ষার জন্যই তৈরি করা হচ্ছে, তারা ভারপ্রাপ্ত আমাদের সুরক্ষা দেওয়ার জন্য, এমন পুলিশ অফিসাররাই পালাতে বাধ্য হন। তাহলে রাত্রিরের সাথে আসলে আমরা কাদেরকে মনে করব বা তাদের কি ট্রেনিং দেওয়া হবে সেই নিয়ে কোনো ধরনের কোনো কথা নেই। এবং 14 তারিখ থেকেই এবং তার আগে থেকেই এই আন্দোলনের যা যা দাবি উঠে এসেছে সেগুলি আসলে কাঠামো বদলের দাবি। সেই দাবিগুলো নিয়ে কোনো উচ্চবাচ্যই তো শোনা যায়নি কোনো সরকারের থেকেই। আসলে এই বাইনারি এবং এই নির্বাচনী প্রক্রিয়ার পুরো বাইনারির মধ্যে ব্যাপারটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টাই তো করা হচ্ছে। আন্দোলনের নানান মানুষ নানানভাবে স্টেক নিতে চাইছেন, তো আন্দোলনের আসল দাবিগুলি নিয়ে কোনো চর্চা আসলে হচ্ছে না। আমরা যে মনন পরিবর্তনের কথা বলছি, যে বারে বারেই পিতৃতান্ত্রিক মানসিকতাকে আমরা আসলে কোথাও দোষী বলে উপলব্ধি করেছি এবং বুঝতে পেরেছি যে এই মানসিকতা বদল না হলে আমাদের আন্দোলনের জয়ের পথে আমরা যেতে পারবো না, সেই কথাগুলো নিয়ে কোনো উচ্চবাচ্য এখনো অবধি দেখতে পাচ্ছি না। উল্টো দিকে বারে বারে এটাই বোঝানো হচ্ছে যে তুমি লিমিট ক্রস করে গেছো বোধহয়, তাহলে তুমি আবার বাড়ির লিমিটে ফেরত এসো। কিন্তু আমরা তো ডোমেস্টিক ভায়োলেন্সের কেসও দেখেছি, আমরা তো ম্যারিটাল রেপের কেসও দেখেছি। বাড়ির মধ্যেই কি মহিলারা খুব সুরক্ষিত বোধ করছেন না? তাহলে দুটো দিকই তো আমাদের কোথাও অ্যাড্রেস করা উচিত। হ্যাঁ, মানে একদিকে এত মানুষ এক হচ্ছেন, অথচ একটা চরম হতাশার একটা চিত্র বেরিয়ে আসছে। আমাদের পারস্পরিক যে আস্থা বিশ্বাসের জায়গাগুলো টলে যাচ্ছে। রত্নাবলীদি, তুমি কিছু বলতে আমি চাও? রিমঝিমের হ্যাঁ, সঙ্গে বলো বলো। সংযোজন করব। হ্যাঁ, প্লিজ প্লিজ প্লিজ। এই 17 দফার মধ্যে আরেকটা প্রবলেম্যাটিক জায়গা হলো যে আমরা জানি যে মহিলাদের কর্মক্ষেত্র থেকে মার্জিনালাইজ করার একটা ভালো অস্ত্র হলো যে তাদেরকে নাইট ডিউটি দিও না, তাদের কাজের জায়গা থেকে আসতে তাদের বিরত করো। এইটা করলে তো মানে মহিলাদের কর্মক্ষেত্রে অংশগ্রহণই কমে যাবে, যেটা কমতে কমতে 37%-এরও নিচে বোধহয় এখন গেছে। তুই বুঝতে পারছিস? সুতরাং এই 17 দফার দাবির জায়গায় এই মহিলাদের যে কাজের জায়গায় আসতে এক ধরনের মানে কি বলবো ডিসকারেজ করা হচ্ছে, সেইটা ভীষণ প্রবলেম্যাটিক অ্যাজ ওয়েল। ঠিক।
আর এই জেন্ডার বেস ভায়োলেন্স, সেক্সুয়াল ভায়োলেন্স, এগুলো বাড়ি থেকে রাস্তা, রাস্তা থেকে কর্মক্ষেত্র, পুরোটা সিমলেসলি অপারেট করে। সুতরাং এই যে বারবার আমরা বলছি স্ট্রাকচারাল চেঞ্জেস, পরিকাঠামোগত চেঞ্জেস, এইটা অবশ্যই করতে হবে। হ্যাঁ মিট বলো। সরি সুকন্যা, প্লিজ, মানে এই ক্ষেত্রে তো আজকে আমি বলবোই লেডি ফার্স্ট, আপনি বলুন। আমার দু একটা কথা মনে হচ্ছিল আগের পরিপ্রেক্ষিতে এবং এখনো। এই রাতের ব্যাপারটায় প্রথম কথা হচ্ছে, আমি যদি ধরেও নিই যে মহিলাদের নাইট ডিউটি অফ করে দেওয়া হলো, শুধু পুরুষরা যাচ্ছেন কাজে, কেউ কি গ্যারান্টি দিতে পারবে যে পুরুষের ওপর কোনো রকমের নির্যাতন হবে না? প্রথম কথা এটা ঠিক নাইট ঠিক। ডিউটিতে কে থাকবেন আর কে থাকবেন না তো নয়। আমার একটা খুব ইন্টারেস্টিং জিনিস মনে পড়ছে যে এই ঘটনার ঠিক পরে আমরা অনেকেই আলোচনা করছিলাম যে রাত্রে মেয়েটা এত ঘন্টা ডিউটির পরে কত কষ্ট করে ঘুমোতে গেছে, তারপরে এমন হলো ইত্যাদি। তেমনি আমার বাড়িতে আমার ছেলেকে যিনি দেখেন, তিনি আগে নার্স ছিলেন, তিনিও অনেক নাইট ডিউটি করতেন, তার মুখে এই ধরনের কোনো কথাই নেই। তিনি খালি বলছেন যে আমি তো গ্রামে বাংলায় কাজ করেছি, নার্সিংহোমে, এই মেয়েটি হয়তো অনেক কিছু জেনে গিয়েছিল। মানে ডিসকোর্সের ধরনগুলো একদম আলাদা। তার কাছে এটা কোনো বিষয়ই নয় তখন যে ও রাতে কাজ করছিল কি দিনে কাজ করছিল, ওর প্রথম থেকেই মনে একদম অন্য কিছু জিনিস কাজ করছিল। অর্থাৎ এই যে রাত্রে সুরক্ষা দিলে সমস্যা হবে না, এটা একটা ধরনের টার্ন দেওয়া একটা ডিসকোর্সে, যে টার্নটা পুরোপুরি বিষয়গুলো থেকে সরিয়ে দেওয়া যায় নজরকে। এটা একটা। আরেকটা বিষয় হচ্ছে আমার এই যে এই ক্লাসের বিষয়টা, আগে যে আলোচনাটা হচ্ছিল যে এটা মিডল ক্লাসের বিষয় থেকে যাচ্ছে, যেটা দিয়ে শুরুও হলো, রিমঝিমও বললো, নাকি এটা আরো অনেক জনসাধারণের কাছে গিয়ে এটা পৌঁছচ্ছে? শুধু শহরের জনসাধারণের ব্যাপার নয়, এটা যেটা আপনারা বলছিলেন। হ্যাঁ বলুন। সেখানে আমার একটা কথা মনে হয় যে আজকে যে আমরা দেখেছি গড়িয়াহাট ব্রিজের নিচে যে বাসিন্দা, তারা একটা ছোট্ট মিছিল বার করেছেন একদিন, পুরোপুরি, হ্যাঁ, তারা যা পোশাক পরেছিলেন নিজেদের মতো, বাচ্চারা নিচে সামনে হাঁটছে। আমি একটি বাচ্চাকে জিজ্ঞেসও করেছিলাম এই বল জাস্টিস মানে কি, ও খুব হাসতে লেগেছে ফিক ফিক করে। সে কথাটা হলো যে এনারা কেন আসছেন? আমার মনে হয় যেটা হয়েছে, একটা অদ্ভুত ভয় আর সাহস অদ্ভুতভাবে এক জায়গায় এসে গেছে এই আন্দোলনে। আমার মনে হয়েছে মানে ভয়ে সকলে পেয়েছেন যে এটা কি করে হয় যে সব থেকে সুরক্ষিত জায়গায় সব থেকে ভয়াবহ একটা ঘটনা ঘটলো, সকলে ভয় পেয়েছেন। কিন্তু একজনকে দেখে আরেকজন, আরেকজনকে দেখে আরেকজন, সবাই মিলে আবার সাহসও পেয়েছেন। এটা একটা অদ্ভুত ইন্টারেস্টিং এফেক্ট আমার মনে হয়েছে এই আন্দোলনের। মীর কিছু বলছিলে। সুকন্যা যেটা বললো, আমি সেটার পরিপ্রেক্ষিতে একটা কথা বলতে চাই যে এই যে আম জনতাকে কিভাবে স্পর্শ করেছে এই মুভমেন্ট, এটা তো বাস্তবেই পিপলস মুভমেন্ট। গড়িয়াহাট ফ্লাইওভারের নিচে থাকা একটা বাচ্চা, সে জাস্টিস বলছে আদো আদো করে, যেভাবে হোক, কিন্তু সে জাস্টিসের হয়তো মানেটা ঠিক করে জানে না। আমরা জানি এই বদল কোথায় কোথায় ঘটছে। আমি তোমাকে বলছি, আমরা মিটিং মিছিল মানেই জানি স্লোগানিয়ারিং, দাবি তুলে কণ্ঠ ছেড়ে নিজের অধিকারের কথা বলা। বদলটা এসছে ছোট ছোট জায়গায়। আমি আজকে তোমাদের সবার সঙ্গে এই চ্যাটে অংশগ্রহণ করার জন্য যখন গাড়িতে বসে রীতিমতো ভাবছি যে আমি তো ভীষণ পাংচুয়াল, কিন্তু আজকে মনে হচ্ছে না আমি টাইমে পৌঁছতে পারবো, কারণ এখানে মিছিল রয়েছে আর আমি তখন হাজরা ক্রসিং ক্রস করছি। বদলটা নোটিস করলাম, আমার গাড়ি যেখানে দাঁড়িয়ে ঠিক পাশে প্রাইভেট বাস, ড্রাইভার চুপ করে বসে আছেন, মন দিয়ে শুনছেন, জনকে কেউ ভাষণ দিচ্ছেন, কেউ এই বিষয়টা নিয়েই কথা বলছেন। ইট ডাজ নট ম্যাটার সে কোন পলিটিক্যাল পার্টির মানুষ, উনি শুধু মন দিয়ে শুনছেন কি বলা হচ্ছে, লাউড স্পিকারে কি আসছে। আর সচরাচর যেটা দেখি, ওই জ্যামে আটকে গেলেই বা সিগন্যালে আটকে গেলেই একজন বাস ড্রাইভার যেভাবে হর্ন বাজান, উনি সেটা একবারও করলেন না। পেছনের বাসটাও করলো না, সামনের বাসটাও চুপচাপ দাঁড়িয়েছিল, সিগন্যাল গ্রিন হলো, চুপচাপ সবাই এগোলো। কেউ চেঁচামেচি করলো না, গালাগালি করলো না, এই চল না, হংকিং, এগুলো হয়নি। এগুলো হচ্ছে ছোট ছোট প্রতিবাদের ভাষা, যেগুলো আমরা নোটিস করি না। ওই মিছিল দিয়ে হাঁটতে হাঁটতে যার জুতোর তলাটা ক্ষয়ে গেছে, সে গিয়ে একজন মুচির কাছ থেকে সারিয়ে নিয়ে
তারপর যখন মুচিকে টাকা অফার করছি, মুচি বলছেন না, আমি তো জানি কি করে ছিঁড়লো এই জুতো। এইগুলো আমাদের সোসাইটির মধ্যেই ঘটছে। মানে আমরা জানি অনেকটা নেগেটিভিটি নিয়ে আমরা এগোচ্ছি। প্রত্যেক দিন রাত হয়, মনে হয় কালকে সকালে কিছু একটা খবর পাবো যেটা বেটার হবে, বা আমাদের এই সো কল্ড জাস্টিসের দিকে আমাদের এগিয়ে দেবে। তারপর আবার দিন ফুরিয়ে যায়, আবার রাত হয়। আমরা প্রত্যেক দিন এই আশার মধ্যে থাকি যে কিছু একটা বদল হবে। আলটিমেটলি বদল হবে, মানে এই এত মানুষ প্রতিবাদ করছেন, তো আলটিমেটলি বদল হবে। এখন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এটা করছে। আমরা যারা এই প্যানেলে রয়েছি, তুমিও, আমরা সবাই কাজ করি, আমরা ক্রিয়েটিভ কাজ করি, আমাদের নিজেদের পেশা আছে। আমরা সেই সমস্ত কাজ সেরে তাও সময় বের করছি যে আমরা আলোচনা করে, কথা বলে নিজেদের মধ্যে একটু সমমানসিক মানুষদের না একটু অ্যাড্রেস করা দরকার। কারণ ওপিনিয়ন বিল্ডিং ইজ ইম্পর্ট্যান্ট, কিন্তু এই ক্ষেত্রে ওই যে শব্দটা তুমি ইউজ করেছিলে, স্বতঃস্ফূর্তভাবে লোকে নিজেদের ওপিনিয়ন ঠিক করে নিয়েছে যে এবার ওই হ্যাশট্যাগ উই ওয়ান্ট জাস্টিসের মতন আরেকটা হ্যাশট্যাগ দরকার, হোয়াট এভার ইট টেক্স। হোয়াট এভার ইট টেক্স, কাজ চুলোয় যাক। যদি আমরা এখন প্রেশারটা তুলে নিই আর যে যার কাজে আবার ফিরে যাই, তাহলে কিন্তু খেলাটা বিগড়ে যাবে। হু ব্লিঙ্কস ফার্স্ট। তিলোত্তমাদি, কিছু মনে হয় যে এই মুভমেন্টের অর্জন আমরা কি পেলাম, সেই জায়গা থেকে তিলোত্তমাদির কিছু মনে হয় আলাদা করে? এই মুভমেন্টের সবচাইতে বড় প্রাপ্তি যেটা, সেটা হচ্ছে যে সমস্ত সাধারণ জনগণ দেখিয়েছেন যে সত্যিকারের নেতৃত্ব কাকে বলে। প্রথম যেদিন মিছিল এবং সমাবেশ হলো, অর্থাৎ 14ই আগস্টের যে রাত, সেই রাতে আমরা সবাই লক্ষ্য করেছি যে বিভিন্ন জায়গায় ছোট ছোট করে সমাবেশ হচ্ছে এবং সেগুলো একসঙ্গে মিলিত হচ্ছে, কিন্তু কোথাও কোনো এমন কোনো ঘটনা ঘটছে না যেটা অনভিপ্রেত। কেউ কাউকে ছাপিয়ে যাচ্ছে না, কেউ কাউকে ঠেলে বেরোচ্ছে না, কেউ কারো ঘাড়ের ওপর গিয়ে পড়ছে না, বা কেউ ভুল করে একটা অস্ত্রও বের করে ফেলছে না। এবং এই যে ছোট ছোট দলগুলো, যারা একটা বিশাল সাগরের মতো তৈরি হয়ে গেল শেষ অবধি, যেটা আজও আমাকে বিস্মিত করছে, সেখানে ওইভাবে ছোট ছোট করে যারা এক একজন হয়তো তার এরিয়ার সমাবেশটিকে নিয়ন্ত্রণ করবার ভার নিজেই নিয়ে নিয়েছেন। হয়তো তার সেইভাবে নেতৃত্ব দেওয়ার কোনো মানে সেই অর্থে কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু তিনি নিয়েছেন এবং তিনি সত্যি তার ক্ষমতা, যতখানি ক্ষমতা সেই অনুযায়ী তিনি সুন্দরভাবে সেটা পালন করেছেন। অর্থাৎ মানুষের চেতনাটা কোথাও একটা এমন জায়গায় পৌঁছে গেছে, এই ঘটনাটার জন্য সেটা একটা বিস্ফোরণের আকার নিয়েছে, কিন্তু চেতনাটা মাথার মধ্যে তৈরি হচ্ছিল এবং ওই চেতনা থেকেই এই নেতৃত্বের বিষয়টা আসতে চায়। আমি যেমন এই মুহূর্তে আমার বারবারই কোথাও একটা মনে হয়েছে যে এই যে সন্দেশখালি, এই জায়গাগুলোতে যে ঘটনাটি আমরা দেখতে পেয়েছি, এবং মহিলারা এগিয়ে এসেছেন, আমরা পুরুষদের দেখতে পাচ্ছি না, এবং তারা তাদের নির্যাতন, তাদের যন্ত্রণার কথা মুখ ফুটে বলছেন। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে মেয়েদের মধ্যে, মহিলাদের মধ্যে আরও একটা বিরাট বিপ্লব নিঃশব্দে ঘটে গেছে। সেটা হচ্ছে কিছুকাল আগে পর্যন্ত ধর্ষণ শব্দটি উচ্চারণ করতেও খারাপ লাগতো, এবং যিনি নির্যাতিতা, যিনি ধর্ষিতা, তিনি কখনোই সামনে এগিয়ে আসতেন না, এবং সারা সমাজ, গোটা পরিবার তাকে নিঃশব্দে রাখতেই পছন্দ করতেন, বা আজও হয়তো করবেন বহু রক্ষণশীল পরিবার। কিন্তু আমরা যদি দেখি যে সন্দেশখালির মতো জায়গা, যেখানে দিনের পর দিন মেয়েদের ওপর অত্যাচার করা হয়েছে, সেখানে মেয়েরা নিজেরা সেটা খোলা গলায় বলছেন, প্রতিবাদ করছেন, এবং সেই প্রতিবাদ অনেক দূর পর্যন্ত পৌঁছচ্ছে। সেই প্রতিবাদ কোথাও একটা যে আমি এর আগে যে কথাটি বললাম, যে কোথাও একটা শ্রেণী সংকট বা শ্রেণী সংযোগ তৈরি করে। এক্ষেত্রে আমরা দেখেছি যে ওখানে এই যে সন্দেশখালির মহিলারা যে অনুপ্রেরণার সঙ্গে বা যে শক্তির সঙ্গে
তাদের নিজেদের কথা বলছেন, আরও আস্তে আস্তে আরও অনেক গ্রাম তাতে সাড়া দিয়েছে। তো এই যে একটা মানে ভাবতে শুরু করবার যে একটা বিপ্লব বলতে পারি আমি এটাকে, চিন্তার বিপ্লব। হ্যাঁ। কারণ আমরা পরেও দেখেছি যখন মিছিল বেরোলো, যখন নবান্ন ঘেরাওয়ের কথা হলো, সেই সময়েও আমরা দেখেছি যে প্রত্যেকটি মিছিলে সবাই, নারী পুরুষ নির্বিশেষে, প্রত্যেকেই অত্যন্ত সংযত ছিলেন। সামান্য, একেবারে সামান্য দু একটি ঢিল ছোড়ার ঘটনা ছাড়া কারোর মধ্যে কোনো রকম হিংসার পরিচয় দেখা যায়নি। এবং এটা তখনই সম্ভব যখন চেতনার ভেতর সেই বিপ্লবাত্মক বোধটা জাগে, সেই সংযমটা সম্ভব। কারণ প্রত্যেকেই বুঝতে পারছেন কিন্তু, যেটা আমরা প্রত্যেকেই বললাম, যে আজকে এক মিনিটের মধ্যে এই গোটা ব্যাপারটা থেমে যেতে পারে। যেটা মীর বলছিলেন যে আমরা জাস্ট, ইটস আ ম্যাটার অফ আ ব্লিঙ্ক, কে চোখের পাতাটা আগে ফেলে দেয়। তো এই পরিস্থিতিতে আমাদের যতদিন এই এই একতা আমরা ধরে রাখতে পারবো, যতদিন আমরা জাস্টিস চাই এই কথাটি খোলা গলায় বলে যেতে পারবো, সেই দিনটাই, সেই ততদিনের সেই চিন্তাভাবনাগুলোই হচ্ছে আমাদের প্রাপ্তি। একটা বিরাট বড় প্রাপ্তি এই যে মেয়েরা গলা ছেড়ে কথা প্রতিবাদ বলছে, করছে, ঠিক। চিৎকার করছে। হ্যাঁ। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা তো আরেকটা বিষয়ের সঙ্গেও খুবই পরিচিত, ভিকটিম ব্লেমিং, যেটা বারবার যেটা যেটা ঘটে থাকে। তো এই যে আন্দোলন যেটা শুরু হয়েছে, বিভিন্ন দাবির মধ্যে একটা দাবি বোধহয় রয়েছে, ভিকটিম ব্লেমিংকেও একটা এর 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 প্রতিকারের জন্য কোনো একটা নির্দিষ্ট আইন আসুক। আমি জানি না এটা কতটা ফিজিবল। আমি এটা নিয়ে কাকে জিজ্ঞেস করবো? রত্নবরিদি বলবে এই এই প্রসঙ্গে? এই প্রসঙ্গটা শুরু হওয়ার আগে আমি জাস্ট বলে নিতে চাইছি, হ্যাঁ। সেটা হচ্ছে যে তুমি যখন শুরু করেছিলে প্রসঙ্গটা, মানে আমাদের আলোচনাটা শুরু, তখন তুমি একটা বিষয়কে অ্যাপ্রিসিয়েট করেছো, যে এই যে একটা বিশাল উত্তাল একটা একটা মানে সমাবেশ বা প্রতিবাদ আন্দোলন তৈরি হয়েছে, এটা, এবং মেয়েরাই এখানে নেতৃত্ব দিয়েছেন এবং সেটাই কাঙ্ক্ষিত। এইখানে আমার একটু আপত্তি আছে এবং আমি চাই যে পরে আলোচনা এই জায়গাতে ফিরে আসুক। ঠিক আছে। হ্যাঁ, ভিকটিম ব্লেমিংয়ের যে কথাটা তুমি বলছিলে, সেইটা অত্যন্ত জরুরি একটি বিষয়। মানে যে কোনো ধরনের ঘটনা ঘটলেই আমরা প্রথমেই দেখতে পাই যে সমাজ হোক বা প্রশাসন হোক, সবসময় যার সঙ্গে ঘটনাটি ঘটছে তার মধ্যে কোনো ধরনের খুঁত খোঁজার চেষ্টা করে। তার পরনে কি বস্ত্র ছিল, তার চুলের স্টাইলটা কীরকম ছিল, সে কোন সময়ে বাইরে ছিল, কোথায় ছিল, কি অবস্থায় ছিল, এই ধরনের কথা অনেকবার করে উঠে আসে। এবং যখনই কেউ কমপ্লেনও করতে যান, তখনও উল্টো দিক থেকে, মানে যে পুলিশ স্টেশনে কমপ্লেন করতে যাচ্ছেন বা যে ম্যাজিস্ট্রেটের কাছে কমপ্লেন করতে যাচ্ছেন, সেখানেও তারা যে ধরনের পরিবেশ পাচ্ছেন, সেখানেও বারে বারে ধরে নেওয়ার চেষ্টা করা হয় যে আচ্ছা, তোমার মধ্যে কি ভুলটা ছিল বা তুমি সেদিন কোন ভুলটা করেছিলে যার কারণেই ঘটনাটি ঘটে। এই আন্দোলন থেকে ভিকটিম ব্লেমিংকে আইনের আওতায় আনার একটি বড়সড় দাবি উঠেছে। আমরা চাইছি যে লিগ্যাল ফ্রেমওয়ার্ক, যারা লিগালি বিষয়গুলি নিয়ে রিসার্চ করছেন, যারা কাজ করছেন, তারা ভিকটিম ব্লেমিংকে ধরে সেটা কিভাবে আইনিভাবে দেখা যায়, সেটার জন্য কি ধরনের শাস্তি নেওয়া যায়, সেটা নিয়ে আলোচনা করুন। কারণ এটা দিনের পর দিন চলতে পারে না। বারবার সার্ভাইভারদেরকে এটা যদি ফিল করতে হয় যে আমার মধ্যে কি ভুল ছিল, তাহলে আমরা কখনোই এই ঘটনাগুলোর মধ্যে যে জাস্টিসের কথা বলছি সেটা ঠিক মতন করে পেতে পারবো না, অধরা থেকে যাবে কোথাও। এই বিষয়টাও অ্যাড্রেস করা কোথাও জরুরি। অন্তত ক্ষমতাশালী লোকের যে একটা আলটপকা মন্তব্য করা যে মেয়েটির এই চালচলন ঠিক নয়, এগুলো বন্ধ হলে একটা বিরাট পাওয়া হয় আর কি, একটা বিরাট বড় রিলিফ হয় বোধহয়। আমার একটুখানি সবকিছুকে আইনি আওতায় নিয়ে আসা আমার একটু ব্যক্তিগতভাবে প্রবলেম্যাটিক লাগে। কারণ যেখানে আমরা পরিকাঠামোগত বদলের কথা বলছি, যেখানে আমরা মানসিকতার বদলের কথা বলছি, কারণ আমাদের দেশে ইনাফ আইনস আছে রিজু, আইনগুলো যদি ঠিকঠাক মতন এনফোর্স করা যেত, ইমপ্লিমেন্ট করা যেত, আমাদের we have enough laws, we need to enforce them.
সুতরাং ভিকটিম ব্লেমিং তো একটা মনস্তাত্ত্বিক বিষয়, যেখানে একটা অপরায়ণ রয়েছে, সেটাকে তুমি আইন দিয়ে বাঁধবে কি করে? মানে আমি জানি এই দাবিটা উঠেছে, আমি জানি আমার অনেক সাথীরা সেটায় সই দিয়েছেন, কিন্তু ব্যক্তিগত স্তরে আমার এটা একটু মনে হয় প্রবলেম্যাটিক। আমারও এই বিষয়ে একটা দুটো কথা বলার আছে। আমিও রত্নাবলীদির মতোই মনে করি যে সব কিছু আইনের আওতায় আনা হয়তো যায় না। যেমন আমরা এটাও জানি যে অনেক সময় খুব দুর্ভাগ্যবশত যেটা হয় যে কোনো দুর্ঘটনার পরে যিনি তার মানে মানে দ্য পার্সন অফ সাবজেক্টেড টু ইট, সেই মানুষ নিজেকে ব্লেম করেন। এগুলো হয়ে থাকে এবং এগুলো খুব গভীর জায়গার বিষয়, যেটা তবে হ্যাঁ মধ্যস্থতা খুব প্রয়োজন। আইন না আইন নয়, করা উচিত না উচিত নয়ের বাইরে আপনি যেটা বললেন আমার মনে হয় সেটা খুব জরুরি, যে যারা পাওয়ারের পজিশনে আছেন তারা যেন এমন মানে লুজ কমেন্ট না করে ফেলেন, সেটা তো অবশ্যই। তবে এটাকে এটা বলে নয়, অনেক এমন বিষয় আছে যেগুলো আমরা যখন আইন চাই, আমরা কেন চাই সেটা আমরা বুঝি, আমাদের ভিতরে ভীষণ দুঃখের জায়গা থেকে চাই, কিন্তু আইন করলে যে তার প্রতিকার হবে সেটা হয়তো নয়। তো এই দুটোর মধ্যে একটা মধ্যস্থতা খোঁজার জায়গা আছে বলে আমার মনে হয়। আর আরেকটা কথা যেটা আপনি খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন করলেন, যে আলোচনাটা শুরু হলো আমি ধরে নিচ্ছি আর একটু এগোবে, যে এটার থেকে আমরা কি শিক্ষা পেতে পারি এই মুভমেন্টটা থেকে, যেটা এখনো চলছে। মানে সেই জায়গায় আমরা আসিনি যে চ্যাপ্টার বন্ধ করে শিক্ষা নেব, চলছে। আমার একটা জিনিস মনে হয় যেটা আমার একটা খুব আশার জায়গা, সেটা হচ্ছে আকস্মিকতা। আমরা ভুলতে বসেছিলাম আকস্মিকের কি জোর আছে। এতটাই দৈনন্দিন হয়ে গিয়েছে জীবন, সব এই যে অভ্যাসের কথা বলছি, অভ্যাস আমাকে খুব ভাবায় যে আর কিসে কিসে আমরা অভ্যস্ত হয়ে যাব। সকাল থেকে রাত আজকে জ্যামে করে ঠেলে কাজে গিয়ে পৌঁছনো, এক জিনিস, এক কিছু আইন মেনে কাজ করা, জানি কেউ মানছেন কেউ মানছেন না, কেউ করছেন কেউ করছেন না, বিভিন্ন লোকের দায়িত্ব স্খলন দেখে 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 অভ্যস্ত হয়ে আবার বাড়ি ফেরত আসা, নিয়ে পরবর্তী প্রজন্মকে কিছু শেখানোর মতো আর ভাষা থাকে না, অলমোস্ট একটা অভিনয় করতে হয়, বাড়ি ফিরেই একটা খুব হাসি খুশি আনন্দের আবহাওয়া তৈরি করতে হয়। এখন বাইরেটায় বাচ্চা সেটা পাচ্ছে না, কিন্তু আকস্মিকতার একটা জোর আছে। হঠাৎ সব কিছু পরিবর্তন হতে পারে, হঠাৎ মানুষ অন্যরকম বলতে পারে, সবাই মিলে অন্যরকম কথা বলতে পারে। এই আকস্মিকতার জায়গাটা ভুলতে বসেছিল আমার মনে হয় মানুষ, দেশের মানুষ, রাজ্যের মানুষ। এই জায়গাটা আমার কাছে একটা আশার, খুব খুব বেশি রকম আশার আলো। তিলোত্তমাদি, তুমি যে প্রসঙ্গ তুলছিলে যে আমরা প্রথমে এটা শুরুই করেছিলাম, বা এই মুভমেন্টটাকে আমরা যেভাবে দেখছিলাম যে এর পুরোভাগে মেয়েরা থাকবেন বা প্রান্তিক যৌনতার মানুষজন থাকবেন, তো তুমি এই জায়গাতে কোনো আপত্তির জায়গা কিছু বলছিলে? মানে আমার নিজের যে নৈতিক বোধ বা বিশ্বাস, তাতে আমি মনে করি যে সমাজকে একপাশে নারীরা রয়েছেন, একপাশে পুরুষরা রয়েছেন, নারীরা নারীদের জন্য কথা বলছেন, পুরুষরা পুরুষদের জন্য কথা বলছেন, এই রকমভাবে সমাজকে দেখাটাই হচ্ছে প্রাথমিক ভ্রান্তি। কারণ এই জায়গায় আমরা বেশি কথা বললে একটা ম্যানসপ্লেনিং এর একটা সম্ভাবনা থাকে না, একটা বেশি গলাবাজি করে ছেলেদের যে একটা প্রবণতা থাকে থামিয়ে দেয়া, এই সম্ভাবনাটা থাকে কি? মানে জানি না, মেয়েদেরও থাকে, অনেক মহিলারই থাকে, কথার উপর কথা বলতে শুরু করা, থামিয়ে দেওয়া, নিজের কথা বলা, এইভাবে এগুলো বোধহয় খুব খুব ওপর থেকে দেখা আমার মনে হয়। এই ধরনের দোষ ত্রুটিগুলো আমার মনে হয় যে ভাবনার পরিবর্তন আনতে হবে। এটা যখন এটা আমরা সকলেই অনুভব করছি, এবং আজকের এই যে অসম্ভব মানে নক্কারজনক যে ঘটনাগুলো ঘটছে, খবরের কাগজ খুললে প্রতিদিন কোনো না কোনো স্টেটে, কোনো না কোনো গ্রামে এই ধরনের ঘটনা ঘটেই চলেছে সারা বিশ্ব জুড়ে। এই ঘটনার এগুলো বন্ধ করার মূল জায়গাটাই হচ্ছে মানসিকতার পরিবর্তন, সেটা সকলেই আমরা বুঝতে পারছি। এই মানসিকতার বদলের মধ্যে যেমন পুরুষদের মানসিকতার বদল দরকার, তেমনি মেয়েদের মানসিকতার বদলও দরকার। অর্থাৎ আমি একজন নারী হিসেবে একজন আসলে মানুষ, এবং তুমি
একটি পুরুষ হিসেবে তুমিও আসলে একজন মানুষ, সুতরাং আলটিমেটলি উই আর সেম। আমাদের লিঙ্গ পরিচিতিটা কেন সবসময় একটা প্রাধান্য পাবে? যে রূপান্তরকামীরাও আমাদের সঙ্গে এসে জুড়েছেন, কই আমরা তো 10 বছর আগেও এ কথা বলিনি। আমরা সবসময় সব কিছুকে দেখছি একটা লিঙ্গের জানালা দিয়ে, অদ্ভুত, যেটা কিন্তু কোনো প্রয়োজন না নেই। বলে না বলাটার আমরা বোধহয় এতদিন অনেক অনেক মানুষকে আমরা এইভাবে মানে প্রান্তিকায়নটাও এইভাবেই হয়েছে, আমরা অনেককে না বলে আমরা অনেকের কথা কি ভুলে থেকেছিলাম, আমি জানি না। আমি আমরা মানে স্মরণ করতে গিয়ে আমরা আবার শ্রেণী বিভাজনও কিন্তু করে ফেলছি, এবং সেটা লিঙ্গ ভিত্তিক। যে লিঙ্গ ভিত্তিক চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসাটা আমাদের দরকার। এবং এটাকে তুমি বিভাজন কেন বলছো? এটা কিন্তু বৈচিত্র্য বলা যেতে পারে, এটা শ্রেণী বৈচিত্র্য, সব বিভিন্ন কণ্ঠস্বরের একটা সমাহার থাকুক না। মানে আমি আমাদের তো একটা ডাইভার্সিটি তো সমাজে রয়েছে এবং বিভাজনও রয়েছে, ইটস এ রিয়েলিটি। মানে আমি এইভাবে দেখছি, তুমি বলো। হ্যাঁ, না, তুমি কতগুলো শ্রেণী পরপর তৈরি করবে বলো? ধরো আমি একটা ব্রাত্যর একটা নাটক দেখেছিলাম, তাতে ছিল যে একজন অধ্যাপক, তিনি তার কর্মজীবনের প্রায় উপান্তে পৌঁছে অনুভব করেন যে আসলে তিনি একজন সমকামী পুরুষ, এবং একটি ছাত্রর সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়। তো ধরো এমন কিছু কতিপয় ব্যক্তিকে আমরা পেলাম যারা প্রত্যেকেই ওই রকম প্রায় 60-এর কাছাকাছি পৌঁছে নিজেদের আবিষ্কার করছেন যে তারা আসলে ছিলেন সমকামী, কিন্তু তারা সমাজের চাপে বা না বুঝে তারা এতদিন অন্যরকম জীবনযাপন করে এসছেন। তাহলে সেই সময় তোমার একটা আবার নতুন করে শ্রেণী তৈরি হলো, যারা জীবনের একটা পর্বে স্বাভাবিক বা ন্যাচারালি আমরা যেগুলোকে স্বাভাবিকতা বলি, আমরা বলতে অভ্যস্ত, সেই জীবন যাপন করে এটা হচ্ছে সেই শ্রেণী যারা 60 বছর বয়সে গিয়ে উপলব্ধি করছেন যে না, তারা বিষম শ্রেণী। না আসলে আমাদের মধ্যে তো একটা মাল্টিপল আইডেন্টিটি রয়েছে, আমরা তো এভাবেও ভাবতে পারি আমাদের মধ্যে একটা মাল্টিপল আইডেন্টিটি রয়েছে। আইডেন্টিটি আছে মানে এই নয় যে আমরা বিশ্বকে একটা লিঙ্গভিত্তিক জানলা দিয়ে দেখব এবং সেটাই সবসময় চিহ্নিত করব। এটা আমি পছন্দ করি না। তোমার কথার যুক্তি থাকতে পারে। এবং আরেকটা বড়, আমি যে কারণে এই কথাটা বলতে চাইলাম সেটা হচ্ছে যে আমাদের দেশে মেয়েরা কি করে আরো ভালো থাকবে, মেয়েরা কি করে মানুষের মতো বাঁচবে, এই বিষয়টা ভাবতে শুরু করেছিলেন দুজন পুরুষ। আমরা সবাই তাদের নাম জানি, রাজা রামমোহন রায় এবং তারপরেই এসেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারপরে অনেকেই অনেক কাজ করেছেন। তখন কিন্তু মানুষ আমাদের দেশে, অন্তত তখন আমেরিকায় বা ইউরোপে নারী স্বাধীনতার নানান রকম কথা চলছে, মেয়েরা স্বাধীনতা আন্দোলন করতে শুরু করছেন। কিন্তু আমাদের দেশের নারী তখন কোথায়? তারা তাদের নিজেদের স্বাধীনতার জায়গায় বোঝা, তাদেরকে তখন সতীদাহ থেকে বাঁচাচ্ছেন রাজা রামমোহন রায়। তো পুরুষের হাত দিয়ে নারীর প্রতি নারীর স্বাধীনতা এবং নারীর অধিকার আসতেই পারে, আসাটা উচিত। তখনই আমরা বুঝবো যে পুরুষ এবং নারী পরস্পর সহমর্মী। যখন পুরুষদের জন্য নারীরা আন্দোলন করবেন, করা উচিত। ঠিক আছে, সুকন্যা কিছু বলবেন? তো খুব ডেলিকেট একটা ডিবেট, আমরা জানি যে মাল্টিপল আইডেন্টিটি না ইউনিভার্সাল হিউম্যান। আবার বলছি, কিছু মধ্যস্থতা হয়তো সম্ভব, মানে ম্যানসপ্লেনিং সত্যি তো আমরা এক্সপিরিয়েন্স করি, সবাই করি। তবে আমি বলছি অনেক সময় যেটা হয়, আমার নিজের যেটা হয়, পুরুষ কথা বললে আমি ইনসিকিওর বা ইনফিরিয়র ফিল করি না, কিন্তু খুব জোরে কথা বললে করি, কারণ গলাটা ম্যাচ করতে পারি না। সহজ কথা, কণ্ঠস্বর আর ভোকাল স্পেস দুটো আলাদা জিনিস। কাজেই একজন টেক ইউর টার্নস টু টক, সম্মান একে অপরকে দেওয়া, আবার খেয়াল রাখা যে আমি কখন অপরকে ছাপিয়ে যাচ্ছি, কণ্ঠে হোক বা অন্য কোনোভাবে হোক। তো এইটা খুব কঠিন নয় যে একটা করলে, মানে টেকিং ইউর টার্নস মানেই টু টক মানেই যে হচ্ছে যে সবাই কি তাহলে সমান হয়ে গেল, তা নয়। আবার একটু সতর্ক হওয়ার মধ্যেও পিছিয়ে পড়া নেই। তো এটা দুটোই সম্ভব। 1 নম্বর, এই মানে ম্যানসপ্লেনিংও হবে না সেক্ষেত্রে আমার মনে হয়, আবার স্পেসও দেওয়া হবে সকলকে। আরেকটা জিনিস আমি বলবো তিলোত্তমাদিকে, যে এটা যেমন ঠিক দেখুন কীরকম আমরা একটা চক্রে পড়ে যাই। আমরা যেমন, আপনি যেমন বলছেন ঠিকই তো, যে
এতে পুরুষ নারী আলাদা করা, সারাক্ষণ আমরা যদি একটা মানে লিঙ্গকে একটা জানালা বানিয়ে পৃথিবীর দিকে তাকিয়ে থাকি, কিন্তু শেষে আপনাকে বলতে হচ্ছে যে দেখুন, মহিলাদের জন্য প্রথম দেশের মহিলাদের জন্য ভাবলেন তো দুজন পুরুষই, আবার আমরা পুরুষকে ফেরত আনছি। এইভাবে হয়তো না ভেবে কে কাকে বাঁচালেন বা কে কার হয়ে কথা বললেন, প্রত্যেকটা পরিস্থিতিকে তার নিজস্ব মানে দেখা। আমরা এটাও জানি যে আজকে একজন মধ্যবিত্ত ঘরের মহিলার সঙ্গে আজকে যদি একজন রাস্তায় রিক্সাওয়ালার কথা হয়, সেখানে পাওয়ার ডাইনামিক আলাদা থাকে, প্রত্যেকটা ক্ষেত্রের একটা নিজস্ব গুণ থাকে। সেটাকে সেই বুদ্ধিতে সেই মুহূর্তে বিবেচনা করে কাজ করা, এটা বুদ্ধির পরিচয়, এতে লিঙ্গের পরিচয় নয়, আমার মনে হয় বুদ্ধির পরিচয়। আবার তার মানে এই নয় যে সর্বত্র বুদ্ধির নাম করে পুরুষরা এগিয়ে থাকবেন, মহিলা পিছিয়ে থাকবেন বা ভাইস ভার্সা। তো কাজেই এখানে আমার মনে হয় সব ব্যাপারে হয়তো মানে ডিবেট, যেমন আমার এক বন্ধু বলছিলেন, এটা খুব সুন্দর কথা বলেছেন যে মানে বেঙ্গলের কি মানে অদ্ভুত ইন্টারেস্টিং ফিচার, একদিকে ঘটনার পরেই এই প্রোটেস্টের পরেই প্রোটেস্টের ক্রিটিক, সব পরপর হচ্ছে। এটা সত্যি খুব মানে খুবই আশাবাদী একটা জায়গা যে আমরা সব কিছু নিয়ে ডিবেট করি, কিন্তু এটাও মাথায় রাখার বিষয় হয়তো যে প্রত্যেকটা পরিস্থিতিতে আমরা যদি নিজেদের বুদ্ধি এবং সচেতনতা একটু খেয়াল রাখি, উত্তর হয়তো স্বাভাবিকভাবেই বেরিয়ে আসে। হ্যাঁ, রত্নাবলীদি কিছু বলবে। আমার এই কথা প্রসঙ্গে মনে হলো যে হয়তো এভাবেও ভাবা যেতে পারে, রামমোহন বিদ্যাসাগর যেমন অনেক মেয়েদের হাত ধরে টেনে তুলেছিলেন, তেমনি মানে দে এলিভেটেড দেমসেলভস, তারা নিজেদেরও একটা উত্তরণ ঘটিয়েছিলেন এর মধ্যে দিয়ে। এইভাবেও হয়তো ভাবা যেতে পারে আর কি। তো তুমি মাইকটা হাতে নিলে তুমি কিছু বলবে রত্নাবলীদি? হ্যাঁ, দুটো কথা বলতে চাই। সেটা হলো যে এক নম্বর, উই নো লঙ্গার লিভ সিঙ্গল স্টোরি লাইভস। আমাদের জীবনটা এত ইন্টারসেকশনাল হয়ে গেছে না, যে এখন আমরা একটা লেন্স দিয়ে আর দেখতে পারি না। সেটা লিঙ্গ লেন্স হতে পারে, সেটা সক্ষমতা অক্ষমতার লেন্স হতে পারে, স্বাভাবিক অস্বাভাবিকের লেন্স হতে পারে, সেটা সেক্সুয়ালিটির লেন্স হতে পারে। আসলে আমাদের জীবনটা তো আর অত সরলও নেই। আর আমার মনে হয় যে আমরা কিন্তু বরাবর পুরুষ বনাম নারী এমনটা করতে চাইনি। আমরা যেটা চেয়েছি যে পুরুষরা আমাদের অ্যালাই হন, কারণ পুরুষরা যদি আমাদের অ্যালাই না হন তাহলে এই বড় মননের পরিবর্তন আনাটা ডিফিকাল্ট। দ্বিতীয় কথা হলো যে আমরা কিন্তু সবাই যারা এখানে বসে আছি, আমরা প্রত্যেকে পুরুষতান্ত্রিক মূল্যবোধের বিরুদ্ধে লড়ছি। সেটা মীরও লড়ছেন, সেটা আপনি লড়ছেন, রিমঝিম লড়ছে, আমরা সবাই লড়ছি। কাজে আমার মনে এই দুটো রেসপন্স আমার ছিল। রিজু, তুমি ওনাকে প্রতিলত্তমাকে প্রশ্ন করেছিলে যে কি অর্জন। আমার মনে হয় সব থেকে বড় অর্জন হলো যে রাজনৈতিক দলগুলি যারা দল করেন তাদের আমাদের থেকে শিখতে হবে যে আন্দোলন কি করে করতে হয়। কারণ এই নাগরিক আন্দোলন অ্যাকচুয়ালি দেখিয়ে দিয়েছে যে ভবিষ্যৎটা কি, সেটা আমাদের বড় অর্জন। এবং দ্বিতীয় অর্জন হলো যে নাগরিক আন্দোলন প্রথম কথা বলবে, নাগরিক আন্দোলন শেষ কথা বলবে। তাকে অ্যাপ্রোপ্রিয়েট করা অত সহজ নয়। মানে প্রতিবাদের এই জার্নিটা, এটাই বোধহয় ইম্পর্টেন্ট। মানে আমরা কোথায় পৌঁছলাম সেটা অবশ্যই সময় বলবে। অবশ্যই আমরা আশা করছি একটা সদর্থক কিছু হবে। আমি একবার মীরকে আরেকবার একটু জিজ্ঞেস করতে চাইবো, রত্নাবলী দিয়ে অ্যালাই হওয়ার প্রসঙ্গ তুলেছিল, তো আমরা কিভাবে অ্যালাই হয়ে আমরা কি করতে পারি না পারি, মীর যদি কিছু বলো। মাঝখানে তিলোত্তমাদি যে কথাগুলো বললেন, তারপর সুকন্যা বলল, রত্নাবলী দিয়ে বললেন, আমি মাঝখানে ভাবলাম যে আমি একটু আগে কি ভুল করলাম। যখন সুকন্যা মাইকের দিকে হাত বাড়িয়েছিল, আমিও তখন মাইকটা তুলে নিয়েছি। তারপর আমি বললাম, না সুকন্যা, দ্য লেডি মাস্ট স্পিক ফার্স্ট। কোথাও একটা না, এটা বলতে গিয়েও আমি দুবার নিজে ভাবলাম যে উই আর ট্রিটিং ইচ আদার অ্যাজ ইকুয়ালস। বাট সুকন্যাকে ওইটা বলাটা আমার খুব স্বাভাবিকভাবে বেরিয়ে গেছে যে না সুকন্যা, এই যে ইস্যুটা হচ্ছে না, এটাতে মহিলাদের স্বার্থ সব থেকে বেশি জড়িত। আর রত্নাবলীদি যেটা বললেন অ্যালাই হিসেবে, অ্যালাই হওয়াটা হচ্ছে এইটা যে
ম্যাম, মহাশয়া, আপনি আগে কথা বলুন, আপনার কথা সবার শোনা দরকার, জানা দরকার। আমরা সব সময় দেখি এই মাইকটাকে, আমি এটা না মেটাফার হিসেবে ইউজ করছি। আমাদের সমাজে এই মাইক কাড়াকাড়ি সবসময় চলছে। এক মহিলা বাড়িতে হন, বাইরে হন, নিজের অধিকারের কথা বলতে যান, মানে স্রেফ উঠেছেন হয়তো চেয়ার থেকে, আপনি থামুন, এই ব্যাপারটা আমরা বেটার বুঝি, আমরা এটা দেখে নিচ্ছি। অনেক সময় আবার খুব হার্মলেসলি বলা হয়, আপনি এটা নিয়ে মাথা ঘামাবেন না ম্যাম, আমরা দেখে নিচ্ছি। এবার এই বলার মধ্যে না ডিফারেন্স আছে। এক, আপনি হ্যাসেলড হবেন না, আপনি ওয়ারিড হবেন না, আমরা দেখে নিচ্ছি। কিন্তু মুশকিলটা হয়েছে, এত কমপ্লেক্স হয়ে গেছে আমাদের ভাবনা চিন্তা না, যে অনেকে হয়তো এটাও ভাববেন যে আপনি বলার কে, যে আপনি দেখে নেবেন, আমাদেরটা আমরাই দেখে নেব। এই নাইট ডিউটির প্রসঙ্গটা আমার কাছে তখন তুমি প্রশ্নটা করেছিলে, এবং মাঝখানে সুকন্যার একটা কথা রিজয়েন্ডার হিসেবে আমি বলতে গিয়ে খেই হারিয়ে ফেললাম, আমি সেটা অ্যাড করে দিই। আচ্ছা, এই নাইট ডিউটির বিষয়টা, যে ডিরেক্টিভটা এলো, যে অপশনটা দেওয়া হলো, এটা অনেকটা ওই ক্লাসিক পাড়া চৌকিদারের মতন, যে হাঁক পেড়ে বলছে, জাগতে রহো, জাগতে রহো, মেরে ভরসে মত রহো, খুদা হি জাগতে রহো। আরে যাদের এই সিকিউরিটি দেওয়ার কথা, তাদের উপর ভরসা করেই তো মহিলারা নাইট ডিউটিটা করবেন। আর আপনারা এদিকে বলছেন এটা অপশনাল। এটা কি কোনো পরীক্ষা, যে এই পরীক্ষাটা দিলাম, ওই পরীক্ষাটা দিলাম না, আমার ইচ্ছের ওপরে? আমি হারগিজ এটা চাইবো না যে মহিলারা এই অফারটা অ্যাকসেপ্ট করুন। ইভেন অ্যাজ উই স্পিক, বহু মহিলা বাড়ি থেকে বেরিয়েছেন, রোজকার মতন রুটিন বাসটা ধরেছেন, তারা যাচ্ছেন তাদের কর্মক্ষেত্রে। ঘটনাচক্রে কর্মক্ষেত্রে তার প্রবেশ ঘটবে রাতে, তিনি বেরোবেন হয়তো ভোরবেলা। কিন্তু এটা তার গণতান্ত্রিক অধিকার, এবং প্রশাসন বলুন, রাজ্য বলুন, পুলিশ বলুন, অ্যাডমিনিস্ট্রেশন বলুন, আপনি যে নামেই ডাকুন না কেন, ইট ইজ দেয়ার রাইট টু গিভ আর উইমেন দ্যাট সিকিউরিটি। মহিলা হিসেবে যদি আমি বলতাম আই ওয়ান্ট সিকিউরিটি, আই ডোন্ট ওয়ান্ট অ্যান অপশন। আমার ইচ্ছে, আমি দিনে কাজ করি, রাতে কাজ করি, যখন করি, আপনাদের উচিত সিকিউরিটিটা দেওয়া। আর তো এটা তো হাত ঝেড়ে ফেলার মতন, ওই পাড়া ক্লাসিক চৌকিদারের মতন, যে আপনিই জাগতে থাকুন, আমি কখন ডুম করে ঘুমিয়ে পড়ি, তারপর যদি চুরি হয়ে যায়, তার মানে রাত জাগুন, নিজের বাড়িতে চুরিটা বন্ধ করার জন্য আপনি নিজেই রাত জাগুন। এটা তো বড় অদ্ভুত, শুনিনি কখনো, খুব ইনসাল্টিং লেগেছে, ঠিক। মেয়ে না হয়েও ইনসাল্টিং লেগেছে আমার। অ্যাগ্রি করছি যে কিভাবে রাষ্ট্র তার নিজের দায়িত্ব অ্যাবসলভ করে ব্যক্তির ওপর দায়িত্ব চাপিয়ে দিল, যে তুমি যদি নাইট ডিউটিতে যাও, তোমার সুরক্ষার দায়িত্ব আমি নেব না। দ্যাটস, মানে কার্যত দায়িত্ব ঝেড়ে ফেলার দিকে। আমি আর একটা পয়েন্ট একটু যোগ করছি, যে যেখানে আমরা অর্জনের কথা বলছিলাম, আমার মনে হয় এই অর্জনের জায়গায় আরেকটা বড় দিক হলো এই সিস্টেমের মধ্যে যে গ্যাপগুলি আছে, পুলিশ, প্রশাসন, সমস্ত যে এই যে গ্যাপ, স্বাস্থ্য ব্যবস্থা, এই প্রত্যেকটা জিনিস কিন্তু এই ঘটনার হাত ধরে উঠে এসছে, যেগুলো আমরা যারা এই নাগরিক আন্দোলনের সঙ্গে যুক্ত, বারবার সেটা নিয়ে কথা বলছি। রিমঝিম, আচ্ছা হ্যাঁ মীর বলো। আমি শুধু সবশেষে এটাই বলবো, তুমি অর্জনের কথা বলছিলে তো, সবাই খুব সুন্দরভাবে বললেন। আমি ওয়ান লাইনারে বিশ্বাস করি, জনতার এই গর্জন জনতার সেরা অর্জন। এই গর্জনটা জনগণ না এর আগে একসঙ্গে সমবেতভাবে এরকম পায়নি। এর জন্য আলাদা করে কোনো মাইক্রোফোন লাগে না। গম গম করছিল ওই রাতটা, যখন আমরা রিমঝিমের তুমি একটা ডাকে সাড়া পুরনো স্লোগানকে দিয়ে- সাবভার্ট করে দিলে আর কি, মানে পুরনো একটা পলিটিক্যাল স্লোগানকে সাবভার্ট করে দিলে। ইন্টেনশনালি নয়, বাট ইট উইল রিমেইন দিস ওয়ে। জনতার এই গর্জন জনতার সব থেকে বড় অর্জন। রিমঝিম, আমি তিলোত্তমাদির কথার রেসপন্সে জাস্ট একটা কথা বলতে চাইছিলাম, সেটা হচ্ছে যে লিঙ্গের লেন্স দিয়ে সমাজকে দেখতে শিখছি, সেটা হয়তো 2024-এ এসে খানিক গুরুত্বপূর্ণ। কারণ আমরা যে সময় রামমোহন বা বিদ্যাসাগরকে দেখেছিলাম, তারা যে ধরনের প্রিভিলেজ পেয়েছিলেন, তারা যেহেতু শিক্ষা অর্জন করতে পেরেছিলেন,
তাই হয়তো তারা এই বিষয়টা বুঝতেও পেরেছিলেন যে সতীদাহ প্রথা বা বিধবা বিবাহ, সতীদাহ প্রথাকে বন্ধ করা কেন জরুরি এবং বিধবা বিবাহ চালু করা কেন জরুরি। আমার মনে হয় যে আমি বা আমরা যারাই বন্ধুরা নারীরা এই কথাটা বলছি, যে এই আন্দোলনে যেহেতু নারীরা তাদের অধিকারের কথা বলছেন, সেখান থেকে তাদের এগিয়ে এসে কোথাও নেতৃত্বদায়ী অংশে থাকার কথা, সেটার পিছনে দুটি কারণ রয়েছে। একটা, এটা নয় যে আমরা মনে করি যে পুরুষদের ছাড়াই আমরা এগিয়ে যাব, সেটা আমার মনে হয় না নারীরা যারা বলছেন তারা এটা মনে করেন। কারণ ওই একই বিষয়, মানসিকতার বদল যদি লাগে তাহলে পুরুষদের সঙ্গে আলোচনা করাটাও অত্যন্ত জরুরি। এবং মানসিকতা শুধুমাত্র একটি জেন্ডার বা একটি সেক্সুয়ালিটির মানুষের মধ্যে তো থাকে না। আমরা সেইভাবে পরিবারেও মানুষ হয়েছি, সেই একই মানসিকতা থেকে গড়ে উঠেছি এবং বাইরের সোশ্যাল সার্কেলেও একই মানসিকতা থেকে গড়ে উঠি। কিন্তু আজকে দাঁড়িয়ে যদি আমরা এই বিভাজনগুলি, যেটা আমরা বিভাজন হিসেবে দেখছি, সেইগুলিকে আইডেন্টিফাই না করি, তাহলে হয়তো যুগ যুগ ধরে যে ইনভিজিবল করে রাখা হয়েছে সেগুলোকে, সেইটাকে কোথাও প্রশ্রয় দিয়ে দেব। কারণ এখন আমরা বহু দলিত মানুষদেরকেই সামনে এসে কথা বলতে দেখছি তাদের উপর যে কাস্ট বেসড অপারেশন হচ্ছে সেটা নিয়ে। কারণ তারা এই মুহূর্তে এগিয়ে এসে তাদের পরিচিতি থেকে, তাদের জীবন থেকে কিছু ঘটনা তুলে এনে বলতে পারছেন। আমরা আগে যখন দেখেছি তখন আমরা দেখেছি ব্রাহ্মণ পুরুষেরা, আপার কাস্ট পুরুষেরা এসে তাদের কথাবার্তা বলেছেন। প্রত্যেকটা সময় যদি আমরা অ্যালাই হিসেবে অনেক মুভমেন্টেই দাঁড়াতে পারি, কিন্তু লিভড এক্সপিরিয়েন্সটা আসলে হয়তো হবে না। কারণ চা বাগানে যে মহিলা শ্রমিক কাজ করছেন বা গৃহশ্রমিক হিসেবে যে মহিলা কাজ করছেন, তার জীবন এবং আমার জীবন অত্যন্ত আলাদা। আমি যদি এইটা কোথাও ক্লেম করি যে এই আন্দোলনে আমি তার কথা আমার মুখ দিয়ে বলে দিলেই এনাফ বলে দিতে পারবো, তাহলে হয়তো তার জীবনের কিছু বিষয়, কিছু পার্ট নিয়ে, কিছু নির্যাতনের বিষয় নিয়ে আমি জানিই না, যেটা নিয়ে আমি কথা বলে উঠতে পারবো না। সেই ধরনের কোনো বিষয়ে যদি একজন গৃহশ্রমিক এসেই তার কথাটা বলেন, তাহলে আরও সুবিধা হবে। তাহলে হয়তো তিনি আরও নিজেকে ভালো করে কোথাও ব্যক্ত করতে পারবেন। আমি হিন্দু বাড়িতে বড় হয়েছি, আমি সংখ্যালঘু ধর্মের একজন মহিলার কথা পুরোটা বলে দিতে পারি না, কারণ আমি সেই বাড়িতে বড় হইনি। আমি ছোটবেলা থেকে সেই ধরনের এক্সক্লুশন ফেস করিনি। আমি রাস্তাঘাটে চলতে গিয়ে আমাকে কখনো এইটা বলা হয়নি যে আচ্ছা তোর তো মেধার বিষয়টা বোধহয় কাজ করে না, তুই তো মনে হয় অন্য নানান কিছু দিয়ে চলে এসেছিস এখানে পড়াশোনা করতে। এই বিষয়গুলো হয়তো আমাদের পক্ষে বলা খুব সোজা, কিন্তু যারা এইটা বহন করে বড় হচ্ছেন এবং এই সোশ্যাল সার্কেলে আসার চেষ্টা করছেন, যেখানে আসলে হয়তো আসতে গিয়ে তাদেরকে আরও বেশি বাধা উপক্রম করতে হচ্ছে, সেই বাধাকে কোথাও অ্যাকনলেজ করাও হয়তো জরুরি। পুরুষরা অনেকটা বলেছেন, এখনও বলছেন, তাদের ছোটবেলা থেকে এইটা মানা করা হয়নি যে তুমি পড়তে যেও না, বা একটা বয়সের পর তো তোমার বিয়ে হয়ে যাবে। এখনও এই কথাটা কিন্তু মহিলাদের শুনতে হচ্ছে। তাই মহিলা হয়ে যে ধরনের অসুবিধাগুলো আমরা কোথাও ফেস করছি, সেটা হয়তো আমাদের আন্দোলনের ক্ষেত্রে নেতৃত্বদায়ী অংশে এসে মহিলাদের বলাটা কোথাও জরুরি। কিন্তু সেখানে তার মানে এটা কোথাও হচ্ছে না যে আমরা পুরুষদেরকে বাদ রাখছি বা বলছি যে পুরুষদেরকে আমাদের দরকার নেই। এই বক্তব্যটা আমার মনে হয় আসছে না আর কি। যেটা তোমাদের কিছু বলবে না, ঠিক আছে, ভেরি ওয়েল এক্সপ্লেইনড। না, এই যে এবারে আরজিকরের ঘটনা, এটার সূত্র ধরে এবং এই যে রিমঝিম যে কথাগুলো বলছিল, সেই সূত্র ধরে 1 বছর আগের পুরনো আরেকটি স্কারের কথা মনে পড়ে যায়। ঠিক যাদবপুরের মেন হস্টেলে একটি ছেলে, যে হয়তো ঠিক ততটা পুরুষালী ছিল না, সে একই রকমভাবে সে একটা কুৎসিত র্যাগিংয়ের শিকার হয়ে তারও প্রাণ চলে গিয়েছিল। মানে কম হরিফিক নয় আর কি। আরজিকরের ঘটনার থেকে কোনো অংশে সেই ঘটনাটাও কম নয়। হয়তো তখন সমাজের সর্বস্তর এরকমভাবে জেগে ওঠেনি, কিন্তু হয়তো কোথাও সেই ছেলেটিও হয়তো আজকের প্রতিবাদীদের মনের মধ্যে আছে, তাই কি? হ্যাঁ, একটা কথা মনে হলো বলি। প্রথমে যেটা বলেছিলাম সেখানেই ফেরত যাচ্ছি। মীর যেটা বললেন কথাটা তো ঠিকই, যে
জাগতে রাহো যিনি বলছেন, মানে আমিই জেগে থাকবো, কে আমাকে সিকিউরিটি দেবে, একদম ঠিক 100% এগ্রি করে তার সাথে একটা জিনিস শুধু যোগ করছি, সেটা হচ্ছে রাষ্ট্রের থেকে আমরা যখন দাবি করি কিছু, এবং দাবিতেই যদি শুরু এবং শেষ হয়, তখন কি হয়, রাষ্ট্র আরও শক্তিশালী হয়। সিকিউরিটি চাইবো, অবশ্যই চাইবো, কিন্তু সেখানে যদি আমরা থেমে যাই, যে সিকিউরিটি দিচ্ছে সে জানবে এই পুরো জিনিসটা আমার হাতে, এই রাশ আমি ধরে রেখেছি। সেখানে আমি তো পড়াই, আমার খালি মনে হয় যখন আমরা আলোচনা করি যে আমি একটা ইম্যাজিন করি একটা ছাত্রছাত্রীদের অডিয়েন্স, আমি তাদেরকে এই কথাই বারবার বলবো যে তোমার দায়িত্ব প্রথম, তুমি যখন বাড়ি থেকে বেরোচ্ছ তোমার দায়িত্ব তোমার কর্মের প্রতি, তোমার শরীরের প্রতি, তোমার চাহিদার প্রতি, তোমার নিজের প্রজন্ম পরের প্রজন্মের প্রতি তোমার নিজস্ব দায়িত্ব, এবং তার সাথে সাথে আমরা দাবি করব। আমরা অনেক সময় যেটা হয়েছে আমাদেরও অবচেতনে, আমরা দাবিটা মনে রেখেছি, বারবার বলছি কিন্তু মনে রাখতেই হবে, কিন্তু দায়িত্বের কথাটা সমান তালে বলি না। যে আমরা যদি দেখি গত কয়েক বছরের ক্রমবর্তন, তাহলে দেখা যাবে যে আমাদের মধ্যবিত্ত মানুষের মধ্যেও কিন্তু সাংঘাতিক রকমের লোভের নানান চিহ্ন দেখা দিয়েছে। যত স্পেস আমরা দিয়েছি রাষ্ট্র তত ঢুকে পড়েছে সেখানে, নানাভাবে দেখা গিয়েছে, সেটা আর্থিক তো মূলত, কিন্তু অনেকভাবে। কাজেই নিজেদের ব্যাপারে সচেতন থেকে যত আমরা নিজেরা এথিক্যালি স্ট্রং হব, তত আমার মনে হয় নিজেদের দায়িত্বের থেকে দাবি, তারপরে যখন দাবি করব কিছু, সেই গ্রাউন্ডটা তো খুব শক্ত হবে, তখন রাষ্ট্র দিতে বাধ্য, কিন্তু ক্ষমতা একইভাবে পাবে না। কিন্তু নিজেদের পায়ের তলায় মাটি যদি নরম হতে থাকে, তারপরে যদি দাবি করি, সেখানে মাটি আরও নরমই হবে, পুরোটাই রাষ্ট্রকে আমি দিয়ে দিতে বাধ্য হব। ঠিক সুকন্যা, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। আসলে কিন্তু আমরা প্রতিবাদটা করছি আমাদের পায়ের তলার মাটি শক্ত করার জন্যই। আমরা মোটামুটি দীর্ঘ আলোচনার মধ্যেই ছিলাম, এবং সত্যিই জনতা জাগলো কিনা তার উত্তর খুঁজতে গেলে বোধহয় এই কথাটার মধ্যেই তার উত্তর নিহিত রয়েছে, যে আমরা এই প্রতিবাদ করছি নিজেদের পায়ের তলার মাটি শক্ত করার জন্যই। এবং জনতা যে জেগেছে সেটা শুধুমাত্র শহরে নয়, জনতা জেগেছে গোটা বাংলা জুড়ে, বাংলার বাইরেও। এবং আমরা আশা করতেই পারি এই জেগে ওঠার একটা সদর্থক কিছু অবশ্যই ঘটবে। আজকের আলোচনাটা যখন শুরু হয়েছিল তখন কিছুটা হতাশার সুরেই শুরু করেছিলাম, বলছিলাম যে গলায় একটা কাঁটা বিঁধে আছে। এখন কিন্তু অনেকটাই ফুরফুরে লাগছে, এবং মনে হচ্ছে যে এই যে একটা গণজাগরণ, নিশ্চয়ই আমরা এই কনভিকশন রাখতেই পারি এর একটা পজিটিভ আউটকাম অবশ্যই ঘটবে। আমরা অনেক কিছু শিখলাম আজকের আলোচনায়, অনেক কিছু আনলার্নও করলাম, সেটা খুব জরুরি। এবং সব মিলিয়ে মানে ওজন ধরে দেখতে গেলে আমার মনে হয় এই সময়টা শেষ পর্যন্ত আমাদের ভালো কিছুরই সন্ধান বেশি মাত্রায় দিচ্ছে। চার্লস ডিকেন্সের উপন্যাসের লাইনটা আছে না, ওই যে ইট ওয়াজ দ্য ওয়ার্স্ট অফ টাইমস, ইট ওয়াজ দ্য বেস্ট অফ টাইমস। হ্যাঁ, এই আশা আমরা রাখতেই পারি, দিস ইজ দ্য বেস্ট অফ টাইমস। হয়তো আমাদের এই সময়কে ভবিষ্যতে হয়তো পস্টেরিটি এইভাবেই মনে করবে। সবাইকে অনেক ধন্যবাদ।